আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ফিজিক্স ম্যারাথন ক্লাসে। তোমাদের সাথে আছে আমি মেহেরুন্নেসা রিংকু, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। তো তোমরা আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ নাকি, আর ক্লাসটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, মানে বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। আমরা একটু ওয়েট করি, 1 মিনিট বা 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। এর ফাঁকে তোমরা একটু ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও আর বন্ধুদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, তো একটু তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা আর 30 সেকেন্ডের মতো ওয়েট করি, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করছি। সো কালকে তো ঢাবির পরীক্ষা, তোমরা যারা পরীক্ষা দিবা তাদের প্রিপারেশন কেমন একটু কমেন্টে জানাতে পারো, বা ফিজিক্স নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারো, আমি অ্যান্সার দিব। সবাই লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আচ্ছা, রাজ কমেন্ট করেছে, ইমনকে মেনশন করেছে। হ্যাঁ, তোমরা কালকে যাদের ডি ইউনিটের রেজাল্ট হয়েছে, সো আল্লাহ আসলে জানে যে তোমার জন্য কোনটা বেটার। হ্যাঁ, সো তোমার জন্য হয়তো জাহাঙ্গীরনগরের ফার্মেসির জন্য আল্লাহ হয়তো তোমার জন্য তোমার ভাগ্যে লিখে রাখছে চিটাগং ইউনিভার্সিটি ফার্মেসি বা রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি। সো এগুলো নিয়ে আসলে ডিপ্রেসড হো না, তুমি তোমার সাইড থেকে বেস্টটা ট্রাই করে যাও। মানে সবকিছু তো উপরওয়ালা থেকে নির্ধারিত হয়, সো উনি আসলে তোমার জন্য যেটা বেস্ট হয় সেটাই তোমাকে দিবে। সো আর একটু আমরা ওয়েট করি 30 সেকেন্ডের মতো, তারপরে শুরু করছি। আচ্ছা, আর ক্লাসটা শেয়ার করে যদি স্ক্রিনশটটা আমাদের পেজে দাও, তাহলে কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং আজকে কিন্তু আমরা নট অনলি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু সলভ করাবো। সো ফিজিক্সের জন্য কিন্তু তোমার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আজকের ক্লাসে হয়ে যাচ্ছে। সো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, আর কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। শুরু করে দাও। আচ্ছা, তো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, এবং এটা খুবই আসে পরীক্ষায়, একটা না একটা ইউনিভার্সিটির এডমিশন টেস্টে তুমি এই কোশ্চেনটা পাবাই। সো তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টরদের উভয়ের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর কোনটা হবে সেটা বের করতে বলা হয়েছে। সো আমি যেহেতু ম্যারাথন ক্লাস, অনেক কোশ্চেন সলভ করাতে হবে, আমি তো আমারটা করবই, তোমরা কিন্তু সাথে সাথে খাতা কলম নিয়ে বসবা এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সো এইটার অ্যান্সার কি হবে সবাই কমেন্ট করতে থাকো। এবং দেখো, আমাকে যদি দুইটা ভেক্টরের উভয়ের ওপর লম্ব দিকে একক ভেক্টর, এরকম একটাই ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণন। হ্যাঁ, এবং ক্রস গুণনটা করতে গেলে, আর যেহেতু একক ভেক্টর বলছে, একক ভেক্টর মানে কি, এই ভেক্টরটাকে আমরা তার মান দ্বারা ভাগ করব, একক ভেক্টর বের করতে বলা হয়েছে আমাকে। সো এটা কিন্তু তোমার জন্য বের করা যে ইম্পসিবল সেটা না, বাট অনেক টাইম কনজিউমিং হবে কিন্তু। সো আমরা কি করব দেখো, এটাকে আমরা এভাবে বের করব না, আমরা কি জানি যে দুইটা ভেক্টর যখন লম্ব দিকে থাকে, বা একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যখন লম্ব দিকে থাকে, তাদের ডট গুণফলটা কিন্তু শূন্য হয়। সো ডট গুণফলের কনসেপ্টটা ইউজ করে আমরা এই ম্যাথটা সলভ করব। সো এই দুইটা কিন্তু আসলে একক ভেক্টরই না, এ আর বি,
তাদের মান দ্বারা ভাগ করা নাই। সো আমরা সি আর ডি এর মধ্যে একটা যে কোনো একটা অপশন চুজ করব। সো আমি তোমাদেরকে যেটা বলবো যে এই মানগুলা বাদ দিয়ে তুমি জাস্ট ভেক্টরটা নিয়ে কাজ করবা, তাহলে তোমার জন্য ইজি হবে। সো দেখো i+2 কে দ্বারা যদি আমি এটাকে গুণ করি এই ভেক্টরটাকে, তাহলে কি আসতেছে 2, এটা তো নাই, যে তো নাই, তার মানে 0, আর হচ্ছে কি -2, তাহলে 2 - 2 এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে এই পি ভেক্টরটার সাথে এই অপশনটা কিন্তু ডট গুণফলটা 0 হচ্ছে, তাহলে লম্ব হওয়ার একটা চান্স আছে। আমি কিউ দিয়েও এই অপশনটা চেক করব। সো চলো দেখি, 6 + 0 আর -3 × 2 তার মানে কি -6, তাহলে এখানেও কিন্তু ডট গুণফলটা 0 আসতেছে। তার মানে আমি 100% শিওর হয়ে গেলাম যে এই ভেক্টরটাই আসলে পি আর কিউ উভয় ভেক্টরের উপর লম্ব। সো তোমরা কিন্তু পি ক্রস কিউ ওভাবে বড় করে ক্রস গুণফল করতে জানো নিশ্চয়ই, যেহেতু নির্ণায়কের মাধ্যমে মানটা বের করতে হয়, তোমার অনেক টাইম কনজিউমিং হবে। সো সেটার জন্য তুমি কি করতে পারো, তুমি কিন্তু এভাবে ডট গুণফল করে ইজিলি অ্যান্সারটা বের করে ফেলতে পারো। আচ্ছা, মেহেদি হাসান রাজ কমেন্ট করেছে, তাসনিম আলিফ, আচ্ছা তাসনিম আলিফ আবার এই ইউনিটে এক্সাম দিবে। সো তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে পিডিএফটা পেয়ে যেতে পারো। ক্লাসটা শেয়ার করে যদি তার স্ক্রিনশটটা আমাদের পেজে দাও, তাহলেই কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্টে রেসপন্স করবা। তুমি যদি এই কোশ্চেনগুলো সলভ করো, এবং এগুলো আমি খুব অ্যানালাইসিস করে আসলে সিলেক্ট করেছি, ঢাবি, জাবি, রাবি, আপকামিং সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। সো তুমি যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারো, তাহলে কিন্তু তোমার সেই একটা ট্রিক। তৌফিক আহমেদ কমেন্ট করেছে, হাসান মাহমুদ আহাদ কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এর পরের কোশ্চেনটা কি বলছে, a × b = যদি a.b হয়, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমাকে কি বলছে, মধ্যবর্তী কোণ বের করার। এখন মধ্যবর্তী কোণ কিভাবে বের করব আমরা? a × b = আমরা জানি কি ab sin θ, আর a.b কি, a.b হচ্ছে ab cos θ। আমাকে শুধু মানটা নিয়ে কাজ করতে বলছে। আচ্ছা, সো ab যদি বোথ সাইড থেকে কাটাকাটি যায়, sin θ / cos θ = 1, তার মানে tan θ = 1, তাহলে থিটার মান কি আসতেছে বলো? থিটার মান আসতেছে 45 ডিগ্রি, বা যদি রেডিয়ানে নেই আমরা, সেটা আসবে হচ্ছে π/4। তাহলে থিটার মান আমি কি পাচ্ছি? 45 ডিগ্রি বা π/4। এই মানটা তোমরা মুখস্থ রাখবা, হুবহু এই কোশ্চেনটাই অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। এবং তার পাশাপাশি এডিশনাল একটা কোশ্চেন আসছে, সেটা আমি বলে দিচ্ছি। এটাও আসে যে লব্ধি দিয়ে a + b = a - b যদি হয়, এটার মধ্যবর্তী কোণটা কত সেটাও তোমরা মনে রাখবা। এটা যদি তোমরা করো a² + b² + 2ab cos θ, আর a² + b² + 2ab cos 180 - θ, ওভাবে যদি করো, তাহলে থিটার ভ্যালুটা আসবে হচ্ছে 90 ডিগ্রি। সো এই দুইটা মান তোমরা মনে রাখবা। ক্রস গুণফল ডট গুণফল যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমি মধ্যবর্তী কোণটা পাচ্ছি কত? 45 ডিগ্রি। এবং এই কোশ্চেনটাও খুবই আসে, a + b = a - b যদি হয়, সেক্ষেত্রে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। সো এই মানটা যদি মনে রাখতে পারো, এই কোশ্চেনটা যদি আসে, তোমার কিন্তু অনেক টাইম সেভ হবে। সো এটাও তোমরা হচ্ছে মনে রাখবা। ওকে, মেহেদি হাসান মারুফ কমেন্ট করেছে 2/d। হ্যাঁ, কোনোটি নয় কিন্তু হবে অ্যান্সার, কারণ আমরা কি কি পেয়েছি, আমরা হচ্ছে কিন্তু অ্যান্সারটা পেয়েছি যে থিটার মানটা হবে 45 ডিগ্রি। ওকে, মুখস্থ দাগানো যাবে না বলতে, তো তুমি হচ্ছে এইটাই যদি 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার ইজিলি হয়ে যাবে। মুখস্থ কিছু কিছু কোশ্চেন দাগাতে হবেই তোমাকে টাইম সেভ করতে। হ্যাঁ, কারণ জাবির জন্য স্পেশালি, জাবিতে তুমি কনসেপচুয়াল কোনো কোশ্চেনে আটকাবা না, তুমি আটকাবা হচ্ছে ক্যালকুলেশন করতে। কিছু কিছু ক্যালকুলেশন তোমার কাছে এত টাফ লাগবে যে এগুলা কিভাবে মানে ইয়েতে করা যায়, ক্যালকুলেটর ছাড়া করা যায়। সো সেক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য টাইমটা বাঁচাতে হলেও কিন্তু তোমাকে কিছু কিছু অ্যান্সার মুখস্থ দাগাতেই হবে, এবং এটা খুব কঠিন না মুখস্থ রাখা। ওকে, তোমরা হচ্ছে লাইভটা কিন্তু শেয়ার করে আজকের পিডিএফটা নিতে পারো, এবং টপ হচ্ছে যে 150 কোশ্চেনের মতো আছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। সো তোমরা যদি এই পিডিএফটা শেয়ার করো, মানে ক্লাসটা শেয়ার করো, তাহলে কিন্তু পিডিএফটা পেয়ে যাচ্ছ। এখন আসি মধ্যবর্তী কোণ, এবং এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়।
তাহলে থিটা ইকুয়াল কি হবে বলো, cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই হচ্ছে মান দ্বারা ভাগ করব। ওকে, তাহলে a ডট বি কত আসতেছে বলো, 3i মাইনাস 3j 5i যদি করি তাহলে কি আসতেছে 15, উপরে কি আসতেছে 15 ডিভাইডেড বাই হচ্ছে a আর b এর মান। তাহলে a এর মানটা কি আসবে, এর মানটা আসবে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো আমি এটা সহজে করার জন্য আমি কিন্তু এভাবে লিখি যে রুট 2 ইন্টু 3 স্কয়ার। এটা লিখলে এটা কি যে 3 স্কয়ারকে যদি আমি করি স্কয়ার আর রুট কাটাকাটি যায় তাহলে 3টা কিন্তু বাইরে চলে আসে, ভিতরে থাকতেছে হচ্ছে রুট 2। তাহলে তোমরা এভাবে করতে পারো 3 রুট 2। আর সিমিলারলি বি এর জন্য আমরা করব রুট 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, রুট 2 ইন্টু 5 স্কয়ার, তার মানে কি 5 রুট 2। তাহলে এটার জন্য কি লিখতে পারবো 5 রুট 2। তাহলে কি আসতেছে বলো, 3 ইন্টু 5 15, 15 15 কাটাকাটি যায়, রুট 2 ইন্টু রুট 2 কত 2, তার মানে হচ্ছে cos ইনভার্স হাফ। তাহলে cos ইনভার্স হাফের মান কত, থিটা কত আসবে বলো 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। ওকে, এবং মধ্যবর্তী কোণ থেকে আরেকটা খুবই কমন একটা ম্যাথ আছে, দেখো তো তোমরা এটা পারো নাকি, যে আমাকে ভেক্টর গুণফল আর স্কেলার গুণফল যদি দেওয়া থাকে, ধরো ভেক্টর গুণফলটা দেওয়া আছে হচ্ছে 18 আর স্কেলার গুণফলটা দেওয়া আছে কত 6 রুট 3, তাহলে মধ্যবর্তী কোণ থিটা কত, এই ম্যাথটাও খুবই আসে। তার মানে কিন্তু আমি কিন্তু শুধু যে কোশ্চেনগুলো সলভ করেছি এটাও না, এটার সাথে রিলেটেড যতগুলো ম্যাথ তোমার পরীক্ষায় আসতে পারে সবগুলো কিন্তু ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, জাবি রাবি তো কভার হবেই, কৃষিও কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে যাবে। তাহলে ভেক্টর গুণফল আর স্কেলার গুণফল যদি দেওয়া থাকে সেখান থেকে মধ্যবর্তী কোণটা কিভাবে বের করতে হয় সবাই অ্যান্সার করে ফেলো। কিভাবে করব বলো তো, ভেক্টর গুণফল মানে কি ক্রস গুণফল। তো দুইটা ভেক্টর আমি যদি ধরে নেই সেক্ষেত্রে আমি সেটা কি পাবো, ab sin থিটা, আর আরেকটা কি দেওয়া আছে একবারে করে ফেললাম, ভেক্টর গুণফলটা হচ্ছে ab sin থিটা, স্কেলারটা হচ্ছে ab cos থিটা। তাহলে 18 ডিভাইডেড বাই 6 রুট 3, কাটাকাটি করলে 3 আর উপরে থাকবে তাহলে কি রুট 3। তার মানে tan থিটা ইকুয়াল যদি রুট 3 হয়, tan কত ডিগ্রির মান রুট 3 বলতো, tan 60 বা পাই বাই 3 এর মান হচ্ছে রুট 3। তাহলে হ্যাঁ, অনন্ত রয় অ্যান্সার দিয়েছে 30 ডিগ্রি, হাসিবুল হাসান 30 ডিগ্রি, নাফিস আহমেদ 30 ডিগ্রি, উৎসব কবির মন্ডল 30 ডিগ্রি, নাহিদা বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ নাহিদা। আর তোমাকে যদি অক্ষের সাথে উৎপন্ন কোণ জিজ্ঞেস করে, ধরো আমাকে এরকম একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস 3j প্লাস 4k, আমাকে এখানে বললো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি বলে সেটা আমরা কিভাবে বের করব বলো, যেই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা শুধু ওই অক্ষের একক ভেক্টরটা নিব। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি বলে তাহলে উপরে কি যাবে শুধু এক্স আর নিচে আসবে পুরো ভেক্টরটার মান। তাহলে কি আসতেছে 4 প্লাস 9 প্লাস হচ্ছে 16। যদি আমাকে বলতো যে ও কোণের মান তো, হ্যাঁ তাহলে এখানে কি হবে বলতো cos ইনভার্স আসবে কিন্তু। তাহলে থিটা ইকুয়াল কি হবে cos ইনভার্স, যেই ভেক্টরের সাথে মানে যেই অক্ষের সাথে আমাকে কোণটা বের করতে বলবে ওই অক্ষের একক ভেক্টরটা যাবে ডিভাইডেড বাই হচ্ছে পুরাটার মান। এভাবে y অক্ষ বললে y অক্ষের একক ভেক্টর উপরে ডিভাইডেড বাই পুরাটার মান। সো তোমরা হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণটাও আই গেস বের করতে পারবা। তাহলে একটা কোশ্চেন থেকে এটার মধ্যবর্তী কোণটা আমরা বের করলাম, স্কেলার গুণফল ভেক্টর গুণফল দেওয়া থাকলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয় সেটাও দেখলাম। আর আমাকে যদি একটা ভেক্টর দেওয়া থাকে সেক্ষেত্রে অক্ষের সাথে উৎপন্ন কোণটা কত সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। পরবর্তী কোশ্চেনে যাই, এবং এটা আসলে এখানে কেউই না পারার মতো কোশ্চেন না, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই বারবারই আসে। দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান, তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত। তার মানে আমাকে আলটিমেটলি কি বলছে, দুইটা ভেক্টর আমাকে পি আর কিউ দেওয়া আছে, এরা দুইটা সমান এবং এদের মানটা হচ্ছে লব্ধির মানের সমান।
তাহলে পি কিউ আর তিনটাই হচ্ছে ইকুয়াল। এই ক্ষেত্রে থিটাটা হচ্ছে এটা একটা মুখস্থ মান, থিটার মানটা হবে 120 ডিগ্রি। থিটার মানটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয় এবং দুইটা যদি সমান ভেক্টর হয়, তাহলে আমার ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। স্ক্রিনশট পেজে দিবা, আমাদের পেজে মেসেজ করলে তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং আজকে আমাদের ফিজিক্স ক্লাস হচ্ছে ফিজিক্স ম্যারাথন, কালকে ইনশাল্লাহ ম্যাথ ম্যারাথন আসবে। সো সবগুলা ক্লাস, আইসিটিও আসবে। সো সবগুলা ক্লাস পাওয়ার জন্য তুমি হচ্ছে আমাদের পেজটা ফলো করে রাখো, যাতে লাইভ শুরু হলে সাথে সাথে তোমার কাছে ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন কি বলছে, এই ভেক্টর এবিসি তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটার মান যথাক্রমে 12, 5 আর 13 এবং a প্লাস বি ইকুয়াল হচ্ছে সি। তাহলে এ আর বি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে দেখো তোমাকে হচ্ছে এই কয়েকটা মান মনে রাখতে হবে। একটা হচ্ছে চারটা গ্রুপ 6, 8, 10, 5, 12, 13 আর আরেকটা হচ্ছে 9, 12, 15, 3, 4, 5। এই চারটা গ্রুপ তুমি মনে রাখবা। এগুলা হচ্ছে সমকোণী ত্রিভুজের গ্রুপ। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি 6, 8 হয়, অন্য একটা অবশ্যই 10 হবে। দুইটা যদি 12, 13 হয়, অপরটা অবশ্যই 5 হবে। 9 আর 12 যদি হয় দুইটা, বাকিটা অবশ্যই 15 হবে। সো এই চারটা গ্রুপ তোমরা মনে রাখবা। যেখানেই দেখো, এই যে দেখো 12, 5 আর 13 কোনটার সাথে মিলছে? 12, 5 আর 13, যে 5, 12, 13 এই গ্রুপটার সাথে কিন্তু মিলে গেছে। তার মানে আমি মোটামুটি শিওর যে এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে। তাহলে দেখো এখন আমাকে কি বলছে, এই চারটা মান সবাই একটু কমেন্ট করে ফেলো যাতে তোমাদের পরীক্ষার আসলে ভুল না হয়। নাহিদা সুলতানা বলছে আপু ফলো করাই আছে, থ্যাংক ইউ। তাইলে দেখো এই ভেক্টরের মান ধরো, আমি আগে সিটা বসাই নেই। সিটা আমাকে কি বলছে? সিটা বলছে হচ্ছে 13 এবং বলে দিছে এ বি সি। তাহলে এ প্লাস বি করলে আমি হচ্ছে সিটা পাবো, আর সি এর মানটা হচ্ছে 13, তার মানে 12 আর 5। তাহলে 12 আর 5 এর মধ্যবর্তী কোণ কত? এটা তো আমরা বুঝেই গেলাম। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত? π/2। তাইলে দেখো তুমি কিন্তু এখানে দেখেই বুঝতে পারতেছো যে এটা তো আমার অবশ্যই ইয়েটা হবে, অতিভুজটা হবে। তার মানে বাকি থাকতেছে কে? 12 আর 5, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব, তাদের মধ্যবর্তী কোণ কত? 90। সো এই চারটা গ্রুপ তুমি মনে রাখবা, 6, 8, 10, 5, 12, 13, 9, 12, 15 আর কত? 3, 4। ওকে, সো আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। এটাও কিন্তু কঠিন কোশ্চেন না, এটা কিন্তু আমরা এই কনসেপ্টটা ইউজ করে কিন্তু আমরা একদম ফার্স্টের ম্যাথটাই করে ফেলছি। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তার মানে কি তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি, বা তাদের ডট গুণফলটা হচ্ছে 0। তাহলে আমরা যদি ডট গুণফলটা এখানে বের করি, -4 প্লাস আলফা প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো কত আসতেছে, আলফা -2 ইকুয়াল 0। আলফার ভ্যালুটা কত আসবে বলো তো? -4 প্লাস আলফা প্লাস 2। তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে 2 আসবে। আলফার ভ্যালুটা কত আসবে? 2 আসবে। এখানে একটু ভুল আছে, আলফার ভ্যালুটা হবে হচ্ছে 2। আপু লাইভ কতক্ষণ হবে? ক্লাস মাত্রই শুরু করলাম, বলতে পারছি না, তবে বেশিক্ষণ নিব না, কালকে যেহেতু দুইটা ইউনিভার্সিটির এক্সাম আছে। আচ্ছা, তাইলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম। লম্বকে আসলে কিভাবে করতে হয় এটা তোমরা বুঝে গেলা। আমি এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই যে দেখো, এটা জাবিতে আসছে এবং চবিতেও আসছে, আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে। এ ভেক্টরটা যদি -b ভেক্টর হয়, তবে a ক্রস b এর মানটা কত? তাহলে এটা আমরা কিভাবে করব বলো তো? a ক্রস b কত? a ক্রস b কিভাবে বের করব? দেখো এখানে আমাকে বলছে a ভেক্টরটা কি -b ভেক্টরের সমান, -b ক্রস b। আচ্ছা, আমরা যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করি তখন আমরা কি করি? ক্রস গুণফলটা কিভাবে বের করি? ab sin থিটা। তাহলে তাদের মধ্যবর্তী কোণের
সাইন ভ্যালুটা নিয়ে আমরা কাজ করি, তাহলে দেখো এইখানে কি আছে দুইটা ভেক্টর, একটা হচ্ছে মাইনাস বি আর একটা হচ্ছে বি। বি আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? বি আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? বি ভেক্টরটা যদি এইদিকে কাজ করে, মাইনাস বিটা কোন দিকে কাজ করবে? তার উল্টা দিকে, এবং তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180। তাহলে মাইনাস বি আর বি, সাইন 180 মান কত? সাইন 180 মান কিন্তু আমরা জানি 0। তার মানে কি, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে তাদের ক্রস গুণফলের মানটা কত আসবে বলো তো? ক্রস গুণফলের মানটা আসবে 0। আমার কিন্তু আর লেখারই দরকার নাই, তুমি এখান থেকে দেখেই বুঝতে পারবা মাইনাস বি আর বি তাদের মধ্যবর্তী কোণ 180, তাহলে সাইন 180 কত? 0। আর কিন্তু করতে হচ্ছে না। সো তোমার কিন্তু কোশ্চেনের মধ্যে রাফ করতে হবে। আমি যতটুকু জানি সাস্ট ছাড়া বাকি কেউ তোমাকে এক্সট্রা রাফ পেপার দেয় না। সো কোশ্চেনের মধ্যে রাফ করতে হবে এবং অনেক ক্যালকুলেশন তোমার মাথায় করতে হবে, যেগুলো তুমি খাতায় লিখে করতে পারবে না। সো এই টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করে ফেলতে হবে। এখন দেখো আরেকটা প্রশ্ন আছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল গত বছর, সেটা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে এ ক্রস বি এবং ডি ভেক্টর ইকুয়াল হচ্ছে বি ক্রস এ। তাহলে আমাকে বলছে এখান থেকে যে সি ক্রস ডি এর মান কত? সি ক্রস ডি ইকুয়াল কত? সি ভেক্টরটা দেওয়া আছে এ ক্রস বি, ডি ভেক্টরটা দেওয়া আছে বি ক্রস এ। তাহলে সি ক্রস ডি এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। সুপ্রিয় রয় অ্যান্সার দিয়েছে 0, হাসিবুল হাসান 7 এর সি, উৎস কবির মন্ডল 0, নাহিদা সুলতানা 0, লাকি আফরোজ 0। থ্যাংক ইউ লাকি। আচ্ছা, আহাদ হচ্ছে 3-4টা গ্রুপের মান কমেন্ট করেছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো আমরা সি ভেক্টরটা পাচ্ছি এ ক্রস বি, ডি ইকুয়াল পাচ্ছি হচ্ছে বি ক্রস এ। তাহলে সি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ ক্রস বি, এবং এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? এ ক্রস বিটাকে আমরা লিখতে পারি মাইনাস বি ক্রস এ। এটাকে আমরা কি লিখতে পারবো? এ ক্রস বি, এটা যেহেতু একটা ভেক্টর রাশি এবং এ ক্রস বি এর হচ্ছে দিকটা কোন দিকে হয়? আমার যদি এ ভেক্টরটা এই বরাবর থাকে, বি ভেক্টরটা যদি এদিকে হয়, এ ক্রস বি এর দিকটা কোন দিকে হয়? তলের লম্ব বরাবর বাইরের দিকে কিন্তু, এবং বি ক্রস এর দিকটা কোনটা? তলের লম্ব বরাবর ভিতরের দিকে। সো তারা কিন্তু পরস্পর 180 ডিগ্রি কোণ করে থাকে, এ ক্রস বি আর বি ক্রস এ। তার মানে এ ক্রস বি ইকুয়াল আমি কি লিখতে পারি? মাইনাস বি ক্রস এ। তাহলে বি ক্রস এ এর মান আমাকে কি বলছে? মাইনাস ডি। তার মানে সি ইকুয়াল যদি মাইনাস ডি হয় তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ কত? 180। আর যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 হয়, সাইন 180 মান আমরা জানি 0। তার মানে সি ক্রস ডি এর মান কত হবে বলো তো? সি ক্রস ডি এর মান কত হবে? রিটেন পার্টের খাতায় তো থাকে রাফ করার জন্য। রিটেন পার্টের খাতা আমি তো রিটেন করাচ্ছি না। আচ্ছা যাই হোক, এমসিকিউর কথা বলছিলাম। সো মারুফ কমেন্ট করেছে 180, নাহিদা সুলতানা হচ্ছে 180। ওকে, তার মানে সি ক্রস ডি আমরা কত পাবো? সি ক্রস ডি কিন্তু সি ইকুয়াল যেহেতু মাইনাস ডি, বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যবর্তী কোণ 180, তাহলে সি ক্রস ডি আসবে কত? 0। এখন দেখো এই যে এই কোশ্চেনটা আসছে, এটা জিএসটি তে আসছে এবং খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। এ আর বি দুইটা যদি সমান ভেক্টর থাকে, তারা যদি সমকোণে ক্রিয়া করে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ডট গুণফল কত? আমি লিখে দিচ্ছি যদি কেউ সামহাও না বুঝো। সো তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও সবাই বেশি বেশি করে, এবং যদি পিডিএফটা লাগে সেক্ষেত্রে ক্লাসটা শেয়ার করে তার স্ক্রিনশটটা দিয়ে দাও আমাদের পেজে। আচ্ছা, নাফিস কমেন্ট করেছে 7 এর সি। তাহলে এ প্লাস বি, এবং বলে দিছে আমাকে যে এই দুইটা ভেক্টর কিন্তু সমান ভেক্টর এবং তারা সমকোণে কাজ করবে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ডট গুণফলটা কত হবে? তাহলে দেখো যেহেতু বলে দিছে যে তারা হচ্ছে সমান ভেক্টর, আমি হচ্ছে এইভাবে বুঝাই তোমাদেরকে যে এই ভেক্টরটা ধরো এই বরাবর কাজ করতেছে, বি ভেক্টরটা ধরো এই বরাবর কাজ করতেছে, তারা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। যেহেতু দুইটা সমান ভেক্টর, তাইলে তাদের লব্ধি কিন্তু যাবে একদম মাঝ বরাবর। তাদের লব্ধি যাবে কি? একদম মাঝ বরাবর। এ প্লাস বি মাঝ বরাবর মিন্স কত? এখানে হবে 45 ডিগ্রি, একটুকু হবে হচ্ছে 45 ডিগ্রি। সিমিলারলি আমি যদি এ মাইনাস বি এর কথা চিন্তা করি, তাহলে মাইনাস বিটা কোন দিকে আসবে বলতো? এই বরাবর যদি বি থাকে, এখন বিটা কোন দিকে চলে আসবে? মাইনাস বি।
এই দিক বরাবর, এবং a মাইনাস বি, এ আর বিও কিন্তু সমান ভেক্টর বলেই দিছে, তাহলে তারাও কিন্তু তাদের লব্ধিটাও কিন্তু একদম মাঝ বরাবর যাবে, তাহলে a মাইনাস বি, তাই না? সেটাও কি এখানে কোনটা কত হবে 45, এটাও কত হবে 45। এখন যদি আমি ডট করতে চাই তাহলে দেখো, আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখাই। এই যে কোনটা a প্লাস বি আর a মাইনাস বি, তাদের মধ্যবর্তী কোনটা দেখো কত 45 45 90, তাহলে তাদের ডট গুণফলটা কত হবে বলো? দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের ডট কত হয়? 0 না? তাদের ডট গুণফলটা কত হবে? 0। তাহলে এটাই কিন্তু তোমার এখানে মেইন কনসেপ্ট, যে যদি সমান ভেক্টর হয় এবং সমকোণী ক্রিয়া করে তাহলে তাদের লব্ধিটা যাবে কিন্তু একদম মাঝ বরাবর। লব্ধিটা হবে হচ্ছে এই যে 45 45 দুইটা ভাগ হয়ে গেল। সিমিলারলি a মাইনাস বি এর ক্ষেত্রেও সমান ভেক্টর, তাহলে লব্ধি যাবে একদম মাঝ বরাবর। তাহলে এই কোণটা কত হচ্ছে 45, এটা 45 এটা 45, তাহলে পুরো মধ্যবর্তী কোণটা কত হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি এর 90, তাহলে ডট গুণফলটা কত হবে 0। সাদিয়া বলেছে 0, মেহেদি হাসান মারুফ 0, হাসান মাহমুদ আহাদ 0, হাসিবুল হাসান 0, রাশেদ রায়হান 8 এর এ, পারিশ আনসার দিয়েছে 0, মোহাম্মদ ইয়াসিন 0। আচ্ছা, সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটাতে কমেন্ট করতেছো। সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি হবে দেখো তো, এম এর মানটা কত হলে ভেক্টর, তিনটা ভেক্টর আমাকে দেওয়া আছে এবং বলছে যে এই তিনটা ভেক্টর একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাইলে সমকোণী ত্রিভুজ তৈরি করবে, হ্যাঁ, এবং আমাকে কি এম এর মানটা বের করতে বলছে। সো গতকাল যেহেতু জেইউডি এর রেজাল্ট হয়েছে এবং আমরা পেজে আসলে অনেক মেসেজ পাইছি যারা আমাদের ফ্রি ম্যারাথন ক্লাসগুলো করে অনেক উপকৃত হয়েছে। নট অনলি ম্যারাথন, আমাদের যে গাইডলাইন ক্লাসগুলো ছিল সেগুলো করে অনেক উপকৃত হয়েছে। সো তোমরাও আই গেস উপকৃত হবা ইনশাল্লাহ। ক্লাসটা হচ্ছে বেশি বেশি শেয়ার করো এবং ক্লাসের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করো। তাহলে এটা দেখো কি হয়, এটা যদি আমরা বের করতে চাই, এখন দেখো আমার যেটা কাজ হবে যে এবিসি এর মধ্যে যেহেতু তিনটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে, তাহলে আমি কি এটা আগে বের করার চেষ্টা করি যে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি হবে বা তাদের দুইটা ভেক্টরের ডট গুণফলটা 0 হবে। এখন দেখো বি আর সি যদি আমি ডট করি, বি ডট সি যদি করি, তাহলে কিন্তু তাদের ডট গুণফলটা 0 হচ্ছে না। কিভাবে হচ্ছে না তুমি করো, তাহলে 2 -3 -20, মেন কথা হচ্ছে বি ডট সি কিন্তু 0 হচ্ছে না। তার মানে আমি মোটামুটি শিওর যে বি আর সি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। তো বি আর সি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি না হয়, বাকি থাকে কে? হয় এ হচ্ছে বি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, বা এ সি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? দুইটাইকে চেক করব ডট করে করে? না, সেটা করার দরকার নাই। তাইলে দেখো আমরা কি জানি যে বড় বাহুটা কি হয় সব সময় অতিভুজ হয়। তাহলে আমরা এটা চেক করব যে বি আর সি এর মধ্যে কার দৈর্ঘ্যটা বড় বা কে বড়, তাইলে সেই বাহুটা হবে হচ্ছে অতিভুজ। তার মানে কি থাকলো, এখন যদি আমি বের করি, দেখো এটার মানটা যদি বের করি কত আসতেছে, 1 + 9 প্লাস হচ্ছে 25, তাহলে এটা হবে হচ্ছে 25 9 34 35। তার মানে বি ভেক্টরটা হচ্ছে 35 এবং সি ভেক্টরটা যদি আমি করি তাহলে কি আসতেছে, তার মানটা কত, 4 + 1 প্লাস হচ্ছে 16, তাহলে √21। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার বি ভেক্টরটা কিন্তু অতিভুজ। তাইলে বাকি থাকলো কে, এ আর সি। তার মানে অবশ্যই এ আর সি এর মধ্যবর্তী কোণটা কত হবে 90 ডিগ্রি, বা তাদের ডট গুণফলটা হচ্ছে 0। এখন আমি এ ডট সি করে ফেলবো। তাহলে এ ডট সি যদি আমরা করি কত আসে, 2m - 2 - 4, তাহলে 2m ইকুয়াল হচ্ছে 6, m এর মানটা কত আসবে 3। তার মানে m এর মানটা হচ্ছে 3। এবং এটাও গত বছর জিএসটি তে আসছে, খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে আসলে হওয়া উচিত। সো তোমরা হচ্ছে এটার অ্যান্সার দিয়ে দাও। 9 এর বি, আহাদ অ্যান্সার দিয়েছে 180 ডিগ্রি। ওকে, তাহলে 9 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম বি। নেক্সট কোশ্চেনে যাই। একটা 3 মানের ভেক্টরকে
একটা 4 মানের ভেক্টরের সাথে যদি আমি যোগ করি সেক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। তার মানে আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা 3 আর একটা হচ্ছে 4, আর বলে দিছে যে নিচের কোনটা হচ্ছে লব্ধি হতে পারে না। তাহলে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে দুইটা ভেক্টরের এর মানটা বলে দিছে 3, বি আমাকে বলে দিছে হচ্ছে 4। তাইলে আমরা কি জানি, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে লব্ধির সর্বোচ্চ মানটা কত, আর ম্যাক্স কত হবে, দুইটা ভেক্টরের যোগফল, তার মানে হচ্ছে 7, এবং তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু অবশ্যই 0 ডিগ্রি। দুইটা ভেক্টরকে যদি আমি সর্বোচ্চ পেতে চাই বা সর্বোচ্চ লব্ধি পেতে চাই তাহলে মধ্যবর্তী কোণটা কিন্তু 0, এবং ভেক্টরের মানটা মানটা লব্ধির মানটা কত আসবে, দুইটা ভেক্টরের জাস্ট যোগফল। আর যদি মিনিমাম ভ্যালুটা পাই, আর মিনিমাম কত হবে, এই দুইটার ডিফারেন্স, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে কত আসে 1, এবং তাদের কোণটা মধ্যবর্তী কোণটা কিন্তু 180 যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি সর্বনিম্ন লব্ধি পাবো। তাহলে আমার যতগুলো লব্ধি হবে এই দুইটা ভেক্টরের সবগুলোই কিন্তু এই আর ম্যাক্স আর আর মিনের মধ্যে থাকবে। তার মানে আমার লব্ধিটা হবে হচ্ছে আর মিনিমামের সমান এবং আর ম্যাক্সের, আর মিনিমাম থেকে বড় বা তার সমান হতে পারে এবং আর ম্যাক্স থেকে ছোট বা তার সমান হতে পারে। তো চলো আমরা দেখি এটার ক্ষেত্রে 0 কি হতে পারে, 0 কিন্তু হতে পারে না। আমাকে কিন্তু এটাই বলছে যে কোনটা হবে না। দেখো ম্যাক্সিমাম মিনিমাম মানটা কত, 1 এর থেকে ছোট কোনো মান কিন্তু লব্ধি হতে পারবে না। 0 অবশ্যই 1 এর থেকে ছোট, তার মানে এটা কিন্তু লব্ধি হবে না। তাহলে 10 এর এ। ওকে, এটা ইজি ছিল, এটা পারা উচিত ছিল। তো দেখো এর পরের কোশ্চেনটা, একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিমে এবং 20 নিউটন দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, তাহলে লব্ধি বল কত। এটা জাবির কোশ্চেন। প্রথমেই বলছে জাবি হচ্ছে তোমাকে একটু ঝামেলায় ফেলবে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে, কনসেপচুয়াল কোনো কোশ্চেনে তুমি জাবিতে ঝামেলায় পড়বা না। সো দেখো 50 নিউটন বল আমাকে কি বলছে, পশ্চিমে, এবং 20 নিউটন দ্বারা হচ্ছে উত্তর দিকে টানা হচ্ছে, তাহলে লব্ধি বল কত। তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90, তাহলে 90 হলে লব্ধিটা কিভাবে বের করতে হয়, আর ইকুয়াল হচ্ছে √50 স্কয়ার, তার মানে হচ্ছে 2500 প্লাস 400, তাহলে কত আসতেছে √2900। তাইলে দেখো আমরা কিন্তু যদি √2500 হইতো এটা, তাহলে কি আসে 500, তাই না? হ্যাঁ, √2500 হইলে 500 না, সরি 50, √2500 যদি হইতো তাহলে আমি বলতে পারতাম মানটা হচ্ছে 50। কিন্তু দেখো এটা কিন্তু √2900, তার মানে 2500 থেকে বড়, তাহলে এই মানটা অবশ্যই 50-এর আশেপাশে কোনো একটা মান হবে। তাহলে খেয়াল করো 50 তো এক্সাক্ট 50 তো হবেই না, 63.85 এটাও একটু দূরে, 43.85 এটাও হওয়ার চান্স নাই, তাহলে 53.85 এটাই কিন্তু অ্যান্সার, 53.85 এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, তো এটা তোমরা হচ্ছে এভাবে করতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি তোমাকে এরকম স্কোয়ার বা রুট আকারের কোনো কিছু বের করতে হয়, সবসময় দেখবা 50 বা 55 মানে লাস্টে 5 আছে এরকম মানগুলা দিয়ে তোমাকে হচ্ছে অপশনগুলা দিবে। এই দেখো 55 স্কোয়ার যদি আমি করতে চাই সেটা কিভাবে করব, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 5-এর থেকে একটা বড় 6, তাহলে 5 গুণ 6 কত 30, এটার অ্যান্সার হবে 30,025। তো তোমরা যদি কোনোটাতে ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এটার অ্যাপ্রক্সিমেট মান, ধরো এই মানটাকে 55 নিতে পারো, এটাকে 45 নিতে পারো, এটাকে হচ্ছে 65 নিতে পারো, এটা তো রুট করা মানে স্কোয়ার করা ইজি, এটাকে 85 রাখতে পারো, এভাবেও কিন্তু তোমরা স্কোয়ার করে করে দেখতে পারো। সো আমি নেক্সট কোশ্চেনে যাই। তারপরেরটাতে আসি, বলছে যে আমাকে দুইটা ভেক্টর এই দুইটা বলছে কি পরস্পর সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে এম আর এন এর মানটা যথাক্রমে কোনটা, এম আর এন এর মানটা যথাক্রমে কোনটা হবে বলতো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে সমান্তরাল হলে আমরা সহগের অনুপাত নিয়ে কাজ করব। তাহলে আই এর সহগের অনুপাত ইকুয়াল কি হবে, জে এর সহগের অনুপাত ইকুয়াল কি হবে, কে এর সহগের অনুপাত। তাহলে আমাকে কিন্তু এম আর এন দুইটার মানটাই বের করতে হচ্ছে। এখন আমরা যদি প্রথমে এই অনুপাত দুইটা নেই তাহলে আমি এখান থেকে এম এর মান পাবো। এম এর মানটা কত হবে, 4 × 4 হচ্ছে 16, 16/2 হচ্ছে 8, তাহলে এম এর মান এখান থেকে পাচ্ছি হচ্ছে 8। এন এর মানটা যদি নেই তাহলে এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে পারি,
কত হবে 2 × 2 হচ্ছে 4, তাহলে n এর মানটা আমরা কত পাচ্ছি এখান থেকে, n এর মানটা হচ্ছে 1, তার মানে m এর মানটা আসতেছে 8, n এর মানটা আসতেছে কত 1, m এর মানটা আসতেছে 8, n এর মানটা আসতেছে 1। তাহলে তোমাকে যদি এরকম সমান্তরাল বলে সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি হচ্ছে সহগের অনুপাত নিয়ে কাজ করবা। i এর সহগের অনুপাত ইকুয়াল j এর সহগের অনুপাত ইকুয়াল হচ্ছে k এর সহগের অনুপাত। এরপরে আসি লম্ব অভিক্ষেপ। তাহলে আমাকে বলছে যে a আর b দুইটা ভেক্টর, a এর উপর b এর অভিক্ষেপ কত। তাহলে এটা একটু ভুল হয়েছে, a এর উপর b এর অভিক্ষেপ এভাবে হতো এটা। তাহলে দেখো, সো তোমাকে যদি এরকম অভিক্ষেপ বের করতে বলে তাহলে অভিক্ষেপ বলক আরেকটা জিনিস আছে উপাংশ। অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, মানে এটা শুধুমাত্র মানই থাকবে, এবং উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে উপাংশের কি থাকবে, মানও থাকবে, দিকও থাকবে। তার মানে এই অভিক্ষেপ বলক আর উপাংশের মান বলক দুইটা কিন্তু সেম। কি বললাম, অভিক্ষেপ আর উপাংশের মান দুইটা হচ্ছে সেম। তাহলে আমাকে যদি অভিক্ষেপ না বলে বলতো হচ্ছে উপাংশের মান কত, তাহলেও কিন্তু অ্যান্সার সেম আসতো। ওকে, তাহলে আমরা এটা কিভাবে বের করব, শোনো, যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে কি b cos থিটা ইকুয়াল কি হবে a ডট b ডিভাইডেড বাই হচ্ছে a ভেক্টরের মান। তার মানে এটা কত আসতেছে, a ডট b যদি করি আমরা তাহলে কত আসবে 3 + 4 - 2, তাহলে 3 + 4 হচ্ছে 7, 7 - 2 হচ্ছে 5। এর মানটা কত আসবে এখান থেকে বের করে ফেলো, 1 + 4 + 4, তাহলে এর মান আসবে হচ্ছে 3। তার মানে অভিক্ষেপের মানটা কত আসতেছে 5/3। অভিক্ষেপের মানটা কত আসবে 5/3। সো যার অভিক্ষেপ তার cos থিটা। ওকে, এখন যদি আমাকে বলতো যে এর উপর বি এর উপাংশ কত, তাহলে উপাংশ বললে আমরা কি করতাম, এই মানটাই আমার থাকতো, এটা হচ্ছে উপাংশের মান, এবং যার উপর তার হচ্ছে একক ভেক্টর, তাহলে কার উপর, এর উপর, তার মানে এর একক ভেক্টর দ্বারা আমি এটাকে গুণ করে দিতাম। যদি আমাকে কি বলতো, উপাংশ বলতো, উপাংশ হচ্ছে একটা ভেক্টর, তার কি থাকবে, মান থাকবে এবং দিক থাকবে, তার মানটা অভিক্ষেপের মান এবং দিকটা কি, যার উপরে তার একক ভেক্টর, তাহলে এর উপরে, তাহলে এর একক ভেক্টর দ্বারা এটাকে গুণ করে দিব। তার মানে 5/3 এর একক ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কি i + 2j + 2k, তার মান দ্বারা ভাগ করে দাও 3। বুঝছো আই গেস। ওকে, হাসিবুল হাসান হচ্ছে বি, মোহাম্মদ ইয়াসিন হচ্ছে 5/3, মোহাম্মদ ইয়াসিন দুইবার কমেন্ট করেছে, হাসান মাহমুদ আহাদ 13 এর বি, মিজান কমেন্ট করেছে বি। ওকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আসে হচ্ছে এই যে সঠিক উত্তর কোনটা, এটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে একটা, তুমি যদি সার্কেল দিয়ে মনে রাখো তাহলে ইজি হবে, i j k। তাহলে আমরা যদি এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসি, সবকিছু পজিটিভ পাবো। দেখো, তার মানে যদি আমি i × j বের করতে চাই তাহলে সেটা কি হবে, i × j, মিসিং আছে কোনটা, k। তারপরে আসি হচ্ছে, এখন যদি j × i করতে চাই তাহলে j × i কি হবে বলতো, আমরা এখন কোন দিকে যাচ্ছি, j × i বের করতে হলে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে গেলে কি আসবে, সামনে একটা মাইনাস, i j আছে, মিসিং আছে কোনটা, k, তাহলে -k। এখন দেখো j × k ইকুয়াল কি i, j × k যদি বের করি তাহলে কিন্তু i পেয়ে যাচ্ছি, বাকি কোনোটাই মিলবে না। k × j 1 তো না, k × j ইকুয়াল -i, k × j ইকুয়াল -i, এটাও তো হয়। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে সঠিক উত্তর নয়, কোনটি একটু মিস্টেক হয়েছে। k × j যদি আমি করি, k আর j তাদের মধ্যবর্তী কোণ কত, sin 90। সো এখানে কিন্তু দুইটা অ্যান্সার হচ্ছে, a আর c দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে। সো এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, তবে এরকম যদি আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু এভাবেই করবা, মানে হচ্ছে এভাবে একটা বৃত্ত এঁকে নিলে বেটার হবে করতে।
আচ্ছা, তারপরেরটাতে আসো তো। আর পরেরটা কি বলছে? আমরা মোটামুটি ভেক্টরটা শেষ করলাম, এখন আমরা নিউটনের বলবিদ্যাতে চলে আসছি। হ্যাঁ, এসি দুইটাই। হ্যাঁ, এই জন্য এটাতে একটু ঝামেলা আছে। সো এটা অ্যান্সার করে ফেলো সবাই একটু ফাস্ট। এখানে আমাকে কি বলছে? 0.50 কেজি ভরের একটা কণা এ তো অক্ষ বরাবর, মানে হচ্ছে তার সরণের সমীকরণটা দেওয়া আছে, সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর এককটা হচ্ছে মিটারে আছে, টি এর এককটা সেকেন্ডে আছে, টি ইকুয়াল 2 সেকেন্ডে। দেখো এখানে কিন্তু জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য এখানে পয়েন্টের পরে 00 দিছে। আমরা কি জানি পয়েন্টের পরে 00 আসলে খুব বেশি ভ্যালু নাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সরণের সমীকরণটাকে আমি কি লিখতে পারি? -13 প্লাস হচ্ছে 2t প্লাস 4t স্কয়ার মাইনাস 3t কিউব। আমাকে বের করতে বলছে লব্ধি বল। বলের ফর্মুলা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? F ইকুয়াল হচ্ছে ma, তাই না? তাহলে আমার কি লাগবে? আমাকে ভর দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে ত্বরণটা, আমাকে সরণের সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বের করব? সরণকে একবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি, সরণকে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে আমি কি পাই? তাহলে পাই হচ্ছে বেগ। বেগকে যদি আমি আরেকবার অন্তরীকরণ করি, তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে ত্বরণ। তাহলে পাই হচ্ছে ত্বরণ। উল্টাটা যদি তোমার বের করতে হয়, লাইক হচ্ছে তোমার কাছে দেওয়া আছে ত্বরণের সমীকরণ, তোমার লাগবে সরণের সমীকরণ, তাহলে কি করবা? মানে ত্বরণকে যদি তুমি একবার ইন্টিগ্রেশন করো তাহলে পাবা হচ্ছে বেগ। বেগকে যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে পাবা হচ্ছে কি? সরণ। তাহলে আমরা যেহেতু ত্বরণ বের করতে হবে, তার মানে কি সরণের সমীকরণটাকে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ফার্স্টে বি অফ টি বের করি, ধ্রুবক 0 হয়ে যাবে। এই পাশে আছে হচ্ছে 2t, 2 প্লাস হচ্ছে কত? 4 দুগুণে 8, 8t 9t স্কয়ার। এটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে a অফ t, এখন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে 8 মাইনাস হচ্ছে 18t। তার মানে আমি কিন্তু ত্বরণের সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে ত্বরণের সমীকরণটা পেয়ে গেছি। এখন আমার কি লাগবে? 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল। তাহলে 8 মাইনাস 18 ইন্টু 2 কত হয়? 18 দুগুণে 36, 36 মাইনাস 8 হচ্ছে -24। যেহেতু বল, আমরা হচ্ছে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিয়েও কাজ করতে পারি। তাহলে দেখো এখন হচ্ছে কি, বাট অ্যান্সারে নেগেটিভ আছে, সো তুমি নেগেটিভটা নিয়ে কাজ করতে পারো। তাহলে কি 0.50 কেজি, তার মানে হচ্ছে কি, এখন যেহেতু আমি ত্বরণ পেয়ে গেছি, তাহলে F ইকুয়াল ma হাফ ইন্টু হচ্ছে -24। তাহলে অ্যান্সার কত আসতেছে? 12। অ্যান্সার কত আসতেছে এখানে? 36। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে -28। হ্যাঁ, তাহলে -28 হইলে আমরা এদের অ্যান্সারটা কত হচ্ছে? 14, -14 নিউটন, -14 নিউটন। তাহলে অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে আমরা 14 নিউটন। তার মানে এভাবে যদি আমাকে সরণের সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে আমি বলটা কিভাবে বের করব? সরণের সমীকরণ থেকে ত্বরণ বের করব, দেন ওইটাকে কি করব? হ্যাঁ, -14 অ্যান্সার দিয়ে দিছে। নাহিদা সুলতান অ্যান্সার দিয়েছে 15 এর বি। মার্জিয়া অ্যান্সার দিয়েছে 15 এর বি। মিজানুর রহমান মিজান অ্যান্সার দিয়েছে 15 এর বি। ওকে, তারপরে আসি, দেখো স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে m1 আর m2 ভরের দুইটা বস্তুতে পরিণত হয়, যথাক্রমে v1 আর v2 বেগে বিপরীত দিকে চলমান। তাহলে এইখানে যেটা তোমার খেয়াল করতে হবে, যে ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তার মানে আমাকে দিকটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যে v1 আর v2 বেগে বিপরীত দিকে চলমান। তাহলে v1 বাই v2 অনুপাত কত? ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা আছে আমাদের, সেটা দিয়ে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। তো যখন স্থির অবস্থায় ছিল, দুইটা বস্তুই কিন্তু প্রথম অবস্থায় কি স্থির ছিল, তাহলে তাদের ভরবেগের সমষ্টি কত? 0। তারপরে কি হচ্ছে? তারপরে একটা বস্তু m1 v1 ভরবেগ প্রাপ্ত হয়েছে, আরেকটা বস্তু কি m2 v2, এবং এই v2টা কি, v1টা যদি পজিটিভ দিকে হয় বা এই দিকে হয়, ধরো ডান দিকে হচ্ছে v1 কে ডান দিকে পজিটিভ ধরলাম, তাহলে v2 দিকটা কোন দিকে হবে? বাম দিকে, এবং বাম দিকটাকে কি করতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? m2 v2। এখন যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি m1 v1 ইকুয়াল হচ্ছে m2 v2, তাই না? এখন তোমাদেরকে কি বলছে? v1 বাই v2 এর ভ্যালু বের করতে। তাহলে v1 বাই v2 কি হবে? m2 বাই m1।
v1/v2 কি হবে m1/m2/m1। এটা ইজি ছিল, এটা পারা উচিত। তারপরে আসি হাত ঘড়ির ঘন্টার কাটার পর্যায়কাল কত। তাহলে ঘন্টার কাটার পর্যায়কাল বলছে, ঘন্টার কাটার পর্যায়কাল কত বলতো? ঘন্টার কাটার পর্যায়কাল কত? সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে, সেকেন্ডের জন্য টিটা হচ্ছে কত? এবং ঘন্টার জন্য সো সেকেন্ডের জন্য এটা হচ্ছে 60 সেকেন্ড, মিনিটের জন্য সেটা কি? মিনিটের জন্য সেটা হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড, আর ঘন্টার জন্য সেটা হচ্ছে 12 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমরা পর্যায়কাল পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে আমরা পর্যায়কাল পেয়ে গেলাম এবং পর্যায়কাল তোমরা বের করতে জানো। বাট এখান থেকে যে কোশ্চেনটা আসে যে ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্ক কত, তাহলে কৌণিক কম্পাঙ্কটা আমরা কিভাবে বের করব? কৌণিক কম্পাঙ্কের ফর্মুলাটা আমরা কি জানি? কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ দুইটা একই, ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t। সেক্ষেত্রে আমাকে বলো তো ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্কটা কত আসে? সরি আমি এখানে একটু ভুল লিখছি, হয়তো 12 ইন্টু হচ্ছে মানে 3600 সেকেন্ড করে যত আসে অত। তাহলে ওমেগা ইকুয়াল 2π/t, এখানে যদি আমরা করি টিটা হচ্ছে 12 ইন্টু 3600, অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে কত বলতো? π/21600, π/21600। আচ্ছা, আর অনুপাতটা তোমরা একটু সবাই মনে রাখবা, ঘন্টার কাটার পর্যায়কাল কৌণিক বেগ, কৌণিক বেগের কথা আমি বলতেছি। কৌণিক বেগটা কি হবে? 2π/t। তাইলে টিটা কত? 12 ঘন্টা, তার মানে 12 ইন্টু 3600, কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে π/21600। তাইলে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে অনুপাতটা মনে রাখবা, সেকেন্ড টু মিনিট। দেখি তো বলো তো, সেকেন্ড ইস টু মিনিট ইস টু ঘন্টায়, এটার কৌণিক কম্পাঙ্কের অনুপাতটা বলো। সেকেন্ডের কাটা, মিনিটের কাটার, ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্কের অনুপাতটা সবাই কমেন্ট করো। হ্যাঁ, ক্লাসের স্লাইডগুলো তো অবশ্যই দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ইয়েতে কমেন্ট করতে, মানে পেজে শেয়ার করবা, দেন সেই স্ক্রিনশটটা আমাদের পেজে দিবা, তাহলেই পেয়ে যাবা। তাহলে সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্কের অনুপাতটা সবাই একটু মনে রাখবা, সেটা হচ্ছে 720:12:1। হ্যাঁ, এটা মুখস্থ করবা। মেহেদি হাসান মারুফ কমেন্ট করেছে 720:12:1। নরিন নেহা π/21600, নাহিদা সুলতানা হচ্ছে π/21600। ওকে, তাহলে সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাটার কৌণিক কম্পাঙ্কের অনুপাতটা হচ্ছে, বা কৌণিক বেগের অনুপাতটা তোমরা মনে রাখবা 720:12:1। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেখো কৌণিক ভরবেগের একক এবং জাবির জন্য একক বা মাত্রা থেকে প্রতি বছরই একটা কোশ্চেন থাকবেই, 100% লিখে রাখো। তাহলে হচ্ছে যে সো তোমাকে হচ্ছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইয়ের যেমন কৌণিক ভরবেগ আছে, তারপর ক্ষমতা আছে, কাজ আছে, এগুলার হচ্ছে মাত্রা এবং এককটা খুব ভালোভাবে দেখে যেতে হবে। তাহলে কৌণিক ভরবেগের এককটা কি হবে বলতো? কৌণিক ভরবেগ এল এর ফর্মুলা আমরা কি জানি? আগে রৈখিক ভরবেগটা দিয়ে আসি। রৈখিক ভরবেগ পি ইকুয়াল কি? এমভি। তাহলে কৌণিক ভরবেগ এল ইকুয়াল কি আসবে বলতো? ভেক্টর রাশিটা হচ্ছে আর ক্রস পি, ভেক্টর দিয়ে যদি লিখি আর ক্রস পি, আর যদি এভাবে লিখতে চাই এম ভি, তাহলে কৌণিকের জন্য এম মানে কি? জড়তার ভ্রামক আই, আর কৌণিকের জন্য ভি কি?
ভি হচ্ছে ওমেগা বা কৌণিক বেগ। তাহলে কৌণিকের জন্য এটা হচ্ছে আই ওমেগা। সো তোমাকে হচ্ছে দুইটা মান মনে রাখতে পারো, একটা হচ্ছে আর ক্রস পি আর একটা হচ্ছে আই ওমেগা। যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে কৌণিক ভরবেগটা এইভাবে বের করবা, আর যদি স্কেলার বা জড়তা ভ্রামক দেওয়া থাকে তাহলে আই ওমেগা দিয়ে বের করতে পারো। এখন আমার লাগবে হচ্ছে এককটা, তাহলে এটা দিয়ে যদি আমরা বের করি পি, পি এর একক আমরা কি জানি এমভি, এমভি মানে কি কেজি এম এস ইনভার্স 1, তার সাথে গুণ হচ্ছে কি বলতো কেজি এম এস ইনভার্স 1 এর সাথে আর একক ভেক্টর বা এটার এককটা কিন্তু মিটার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে কোনটা আছে বলতো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। নাফিস আহমেদ অ্যান্সার দিয়েছে এ, তৃষা পাল অ্যান্সার দিয়েছে এ, হ্যাঁ তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই দুইটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা, আর ক্রস পি আরেকটা হচ্ছে আই ওমেগা। সো মাত্রাটাও একেবারে দেখে ফেলো, কৌণিক ভরবেগের মাত্রাটা তাহলে কি হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজির জন্য হচ্ছে এম, মিটার স্কয়ারের জন্য এল স্কয়ার, আর ইয়েটা কি হচ্ছে পার সেকেন্ডের জন্য টি ইনভার্স 1। তাহলে কৌণিক ভরবেগের এককটা আমরা দেখলাম কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এবং মাত্রাটা কি আসতেছে এম এল স্কয়ার টি ইনভার্স। ওকে, মাত্রাটা সবাই কমেন্ট করো, কৌণিক ভরবেগের মাত্রা, তুমি তো জানো না একক আসবে নাকি মাত্রা আসবে, সো মাত্রাটাও ইম্পর্টেন্ট, মাত্রাটা সবাই কমেন্ট করতে থাকো। নাহিদা সুলতান 18 এর। ওকে, তারপর আসে হচ্ছে 4 কেজি আর 6 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে 10 এমএস ইনভার্স এবং 5 এমএস ইনভার্স 1 বেগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটা যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ। তাহলে আমাকে এখানে কিন্তু মিলিত বস্তুর বেগ বের করতে হবে। তাহলে আদি ভরবেগের সমষ্টি কি 4, তার ইয়েটা কি 10 এমএস ইনভার্স 1 এবং তারা কিন্তু একই দিকে গতিশীল, তাহলে দুইটার বেগটাই আমরা পজিটিভ ধরতে পারবো। ইকুয়াল কি আসতেছে বলো, যুক্ত বস্তু, তাহলে 4 + 6 তাদের বেগটা হচ্ছে ভি, তার মানে কত আসবে 4 × 10 = 40, 40 আর 30 হচ্ছে 70, 70 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে ভি আসতেছে কত 7, তার মানে ভি ইকুয়াল হচ্ছে 7 এমএস ইনভার্স 1। তাহলে যুক্ত বস্তুর বেগ হচ্ছে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল হচ্ছে m1 + m2 ইনটু ভি, m1 + m2 ইনটু ভি। আচ্ছা, তারপর আসে হচ্ছে 5 কেজি ভরের একটা রাইফেল হতে 20 গ্রাম ভরের একটা বুলেট 1000 এমএস ইনভার্স 1 বেগে নির্গত হয়, তাহলে রাইফেলের পশ্চাৎ বেগটা কত? তাহলে পশ্চাৎ বেগ বের করার জন্য তুমি হচ্ছে একটা শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে এমভি ইকুয়াল এমভি। রাইফেলের পশ্চাৎ বেগ এটা হচ্ছে এই এমটা কি বলো, এই এমটা হচ্ছে রাইফেলের ভর, এটা হচ্ছে রাইফেলের বেগ ইকুয়াল হচ্ছে এই এমটা ছোট এমটা হচ্ছে বুলেটের ভর, ভিটা হচ্ছে বুলেটের বেগ। তাহলে রাইফেলের পশ্চাৎ বেগ ভি ইকুয়াল আমরা কিভাবে বের করব, এম ইন্টু ভি, বুলেটের ভর, বুলেট কত 20 গ্রাম, তাহলে 20 ইন্টু 10⁻³ ইন্টু ভি, ভি কত, ভি হচ্ছে 1000, আর বুলেটের রাইফেলের বেগটা হচ্ছে 5। তাহলে কাটাকাটি করে ফেলো এখন। আচ্ছা, কাটাকাটিটা একটু পরে করো। দেখো এই 10 কিউব, এই 100 কে 1000 কে কি লেখা যায় 10 কিউব, আর এই 10⁻³ দুইটা কিন্তু অলরেডি কাটাকাটি চলে যায়, তাহলে 5, তার মানে কি আসতেছে 4 এমএস ইনভার্স 1। তাহলে পশ্চাৎ বেগটা কত আসতেছে 4 এমএস ইনভার্স 1। তাহলে পশ্চাৎ বেগের জন্য তুমি কিন্তু ওই যে সূত্র m1u1 + m2u2 = m1v1 ওগুলো কিন্তু লেখার দরকার নাই, পশ্চাৎ বেগ রাইফেলের কোশ্চেন এটাই থাকে। তাহলে mv ইকুয়াল mv, এখানে mটা হচ্ছে রাইফেলের ভর, রাইফেলের বেগ ইকুয়াল বুলেটের ভর ইনটু বুলেটের বেগ। এই যে এই কোশ্চেনটা দেখো তো কি পারো নাকি, কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়। তাহলে তাড়িত চৌম্বক বলটা কি, তাড়িত চৌম্বক আমরা কি জানি, আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, আর আলো কি আকারে চলাচল করে বলতো, আলো কিন্তু ফোটন আকারে চলাচল করে। তাহলে কোন কণার জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়, ফোটনের জন্য তাড়িত চৌম্বক বল কার্যকর হয়। এবং এই যে গ্র্যাভিটন আছে, এই গ্র্যাভিটনের জন্য কিন্তু মহাকর্ষ বল কার্যকর হয়, মহাকর্ষ বল কার্যকর হয়। এবং মেসন যে আছে, মেসনের জন্য কি হয় বলতো, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল,
তাহলে গ্র্যাভিটি মানে তো মহাকর্ষ, তার মানে মহাকর্ষের জন্য গ্র্যাভিটন, সবল নিউক্লিয় বলের জন্য কি ম্যাসন দেখে মানে বুঝাই যাচ্ছে কিন্তু অনেক বড় সড় দৈত্যাকার আকারের একটা জিনিস। হ্যাঁ, তাহলে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য কে দায়ী বলতো? দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে, এটা মনে রাখবা, এটা হচ্ছে বোসন কণা। WZ বোসনও বলে, বাট বোসন একই। আচ্ছা, আর পাল্লাটা মনে রাখবা, মহাকর্ষ বল বললাম, আর আরেকটা হচ্ছে তাড়িত চৌম্বক বল। এই দুইটার পাল্লা কিন্তু অসীম। মহাকর্ষ বল আর তাড়িত চৌম্বকের পাল্লা কিন্তু অসীম। আর সবল নিউক্লিয় বলের একটা পাল্লা আছে, সেটা কি 10⁻⁻15। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে 10⁻⁻16। তাহলে সবল নিউক্লিয় বলের জন্য পাল্লাটা হচ্ছে 10⁻⁻15 আর দুর্বল নিউক্লিয় বলের জন্য 10⁻⁻16। সবল মানে কি অনেক দূর পর্যন্ত বিস্তার করবে, আর 10⁻⁻15 বড় না 10⁻⁻16 বড়। 10 এর উপর মাইনাস পাওয়ার যেটা ছোট সেটা কিন্তু বড়। তাহলে সবল নিউক্লিয়ের জন্য 10⁻⁻15 আর দুর্বলের জন্য পাল্লাটা হচ্ছে 10⁻⁻16। এটা ইসাক স্যারের বই থেকে খুব ভালোভাবে পড়ে নিবা। আপু ক্লাস অনেক সময় লাগবে। আচ্ছা, যাদের টাইম লাগবে তারা হচ্ছে ক্লাসটা রেকর্ডেড করতে পারো, আমাকে এভাবে ইন্টারাপ্ট করলে আমি আসলে ক্লাস নিতে পারবো না। দুইটা তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1/√3। তাহলে ঘর্ষণ কোণটা কত? μs হচ্ছে tan θs, এটা মনে রাখবা। তাহলে এটা হচ্ছে স্থির ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল কি tan θs। এই থিটাটা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে দুইটা তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক আমাকে কি দেওয়া আছে? 1/√3, তার মানে tan θs। তাহলে θsটা আমরা কিভাবে বের করব? tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 এর মান আমরা কত পাবো? এখান থেকে 30 ডিগ্রি, বা যদি আমি কি হচ্ছে রেডিয়ানে নেই তাহলে হচ্ছে π/6। তাহলে আমার ফর্মুলাটা কি? μs ইকুয়াল হচ্ছে tan θs। পরে যাই। 2 কেজি ভরের একটা ব্লককে যদি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটা সমবেগে চলবে। তাহলে এখানে দেখো কি বলছে, বস্তুটা সমবেগে চলবে। সমবেগ মানে কত? ত্বরণ নাই কিন্তু, ত্বরণ ইকুয়াল হচ্ছে 0। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল যে এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লেখা যায়। তার মানে কি, আমি কতটুকু বল দিচ্ছি সেটা হচ্ছে এফ, আর সে ঘর্ষণ বল পাচ্ছে কত? আনুভূমিক তলের উপর দিয়ে যেহেতু টানতেছে এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে এফ মাইনাস হচ্ছে এফ কে ইকুয়াল কি, যেহেতু ত্বরণ নাই, ত্বরণ 0, তাহলে ইকুয়াল কি 0। তার মানে এফ ইকুয়াল হচ্ছে এফ কে। আর এফ কে ইকুয়াল কি বলতো? মিউ কে ইন্টু হচ্ছে আর, মিউ কে। আর আরটা কি? এই বরাবর আমি হচ্ছে বস্তুর ভর বা বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, আর বস্তু যেই তলে আছে তার লম্ব বরাবর সে হচ্ছে একটা প্রতিক্রিয়া পাবে, তাই না? বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, বস্তু হচ্ছে তলের লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া পাবে। তাহলে আর ইকুয়াল কি লেখা যায়? mg। তার মানে এখন দেখো মিউ কেটা আমাকে দেওয়া আছে কত? 0.01, আর mg, তাহলে m আমাকে কত দেওয়া আছে? 2 ইন্টু হচ্ছে 9.8। তাহলে 2 ইন্টু 9.8, এটাকে লেখা যায় হচ্ছে 19.6। তার আগে 2 ঘর আগে আসবে দশমিকটা, তাহলে কি লেখা যায়? 0.196। বুঝছো এটা? 2 ইন্টু 9.8, এই কিছু কিছু মান আসলে তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে 9.8 ইন্টু 2, এটা যে 19.6 হয়, এটা তোমার অনেক জায়গায় লাগবে। এবং 9.8 ডিভাইডেড বাই 2, এটা যে 4.9 হয়, এটাও তোমার অনেক জায়গায় লাগবে। সো ম্যাথ করতে করতে আসলে কিছু মান মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, 98 দুগুণে 196, এক ঘর আগে দশমিক। তাহলে কি 9.8 ইন্টু 2 হচ্ছে 19.6, আর 2 ঘর আগে এখানে দশমিকটা আসবে, তাহলে কি আসতেছে? 0.196 নিউটন। ওকে, এই ম্যাথটা দেখো কি বলছে। 5 নিউটনের একটা আনুভূমিক বল একটা 0.50 কেজি, নাফিস আহমেদ ডি, হাসিবুল হাসান কমেন্ট করেছে ডি, মিজানুর রহমান মিজান হচ্ছে ডি, মারুফ অ্যান্সার দিয়েছে ডি। ওকে, তাহলে 5 নিউটনের একটা আনুভূমিক বল একটা 0.50 কেজি ভরের আয়তাকার বস্তুতে একটা উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটা কিন্তু আদিতে স্থির ছিল বলছে, আর স্থিতি আর গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা তোমাকে দেওয়া আছে। তাহলে এখানে মেইনলি কাহিনীটা কি হয়েছে দেখো,
বস্তু কি কত নিউটন বলে ধাক্কা দিচ্ছে? বস্তু কিন্তু ধাক্কা দিচ্ছে হচ্ছে এই দেওয়ালে 5 নিউটন বলে। এখন আমরা কি জানি, ক্রিয়ার প্রতিক্রিয়া বল জোড়ায় জোড়ায় কাজ করতেছে। তুমি একটা কোনো কিছুকে যদি ক্রিয়া দাও তুমি অবশ্যই সেখান থেকে প্রতিক্রিয়া পাবা। তাহলে বস্তু যে দেওয়ালকে ধাক্কা দিচ্ছে 5 নিউটন বলে, দেওয়ালও তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এবং প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করবে? উল্টা দিকে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আমার প্রতিক্রিয়া বলের মানটা কিন্তু পেয়ে গেছি, সেই মানটা কত? 5 নিউটন। ওকে, আর বস্তুর ওজন সব সময় নিচের দিকে কাজ করবে mg, এবং বস্তু যেহেতু এভাবে ধাক্কা দিচ্ছে তাহলে সে কি করবে? দেওয়ালের উপরে বা নিচের দিকে চলাচল করার চেষ্টা করবে। তাইলে উল্টা দিকে কোন বলটা কাজ করবে বলতো? এমজির কারণে কিন্তু তার নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? যেহেতু এমজি বলে তাকে নিচের দিকে টানতেছে, তাহলে উপরের দিকে অবশ্যই তার ঘর্ষণ বলটা কাজ করতে হবে সে বস্তুটা চলাচলের জন্য বা চলার উপক্রম হওয়ার জন্য। তার মানে কি, এখন দেখো তো আমাকে কি করতে হবে? তাহলে আমার লাগবে হচ্ছে ত্বরণ। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ। সামেশন অফ এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি? নিচের দিকে কাজ করতেছে কে? mg, উল্টা দিকে কাজ করতেছে কে? ঘর্ষণ বল এফ কে, ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে ত্বরণটা কত আসবে? mg মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম ইকুয়াল হচ্ছে এ। ওকে, তাহলে mg কত আসতেছে? আমার কিন্তু বলে দিছে যে ভরটা কত? 0.50 ইন্টু কত? 9.8 মাইনাস হচ্ছে এফ কে। তাহলে এফ কে কত? এফ কে মানে কি বলতো? এফ কে এর ফর্মুলা আমরা কি জানি? মিউ কে ইন্টু আর। তাহলে মিউ কে কত? মিউ কে দেওয়া আছে হচ্ছে 0.8, এবং আর এর মান প্রতিক্রিয়া বল, এই যে সব সময় কিন্তু আর ইকুয়াল mg হবে না। এখানেই আমরা দেখলাম যে প্রতিক্রিয়া বলটা আমরা কত পাচ্ছি এখান থেকে প্রতিক্রিয়া বলটা কিন্তু পাচ্ছিলাম, প্রথমেই বের করে নিছি, সেটা হচ্ছে 5 নিউটন। তাহলে কত আসতেছে? 4। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 4 ডিভাইডেড বাই এম। এম কত? 0.50 কেজি। তাহলে ত্বরণটা কত আসবে বলো তো? এই যে 9.8 একটু আগে আমি দেখেছিলাম, এই 0.5 মানে কি এভাবে লেখা যায় না? 9.8/2। তাহলে এটা কত? 4.9 মাইনাস 4, আর এখানে কত আসতেছে? 0.5। তাহলে 0.9 ডিভাইডেড বাই হচ্ছে 0.5 ইকুয়াল হচ্ছে এ। তার মানে 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এর মানটা কত আসবে? এর মানটা আসবে হচ্ছে 1.8। এর মানটা কত আসবে? 1.8 ms ইনভার্স 2। এর মানটা আসবে 1.8 ms ইনভার্স 2। তাহলে 24 এর অ্যান্সারটা আমরা কত পাচ্ছি? 24 এর অ্যান্সারটা হচ্ছে এ। বুঝছো সবাই? যারা আসো ক্লাসে কমেন্ট করো। আমি এখানে কিন্তু একটা কনসেপ্ট বোঝানোর জন্য, যে তোমরা যে আর ইকুয়াল সবসময় mg লিখে দাও সেটা কিন্তু হবে না। প্রতিক্রিয়া বলটা কোশ্চেন যেভাবে বলবে সেভাবে কিন্তু তোমাকে বের করতে হবে। সব সময় আর ইকুয়াল mg হবে না। এখন আসি হচ্ছে লিফটের জন্য। তাহলে লিফট, এটা মনে রাখবা, লিফট যখন নিচে নামে তখন জি ড্যাশটা কি হবে? জি মাইনাস এ। যেটা অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে লিফটের ত্বরণ। আর লিফট যখন উপরে উঠবে, সরি, সেক্ষেত্রে জিটা হচ্ছে জি প্লাস এ। সো নিচে নামবে যখন, তখন কিন্তু, এবং এটা কিন্তু হচ্ছে ত্বরণ, আমি কিন্তু এটাকে ত্বরণ ধরে নিছি। উপরে যখন উঠবে জি ড্যাশটা হচ্ছে জি প্লাস এ। তাহলে আমাকে এখানে কি বলছে বলতো? ত্বরণের নিচে নামতেছে। সো নিচে নামলে সেটার মধ্যে হচ্ছে ব্যক্তি কত বল অনুভব করবে। তাহলে এফ ইকুয়াল কি হবে বলতো? এম জি ড্যাশ। এবার মানটা হচ্ছে 100। জি ড্যাশ মানে কি? জি মাইনাস এ। আচ্ছা সরি, এটা কিন্তু লিফটের ভর, এটার কি কোনো দরকার ছিল? ছিল না, কিন্তু তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। লোকের ভরটা কিন্তু হচ্ছে 60 কেজি। তাহলে 60 ইন্টু জি ড্যাশ, জি মাইনাস এ। তাহলে জি হচ্ছে 9.8, এ কত? আচ্ছা, এটা কিন্তু কখনোই বড় হবে না লিফট। এই যে এখানে দেখো 18 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু জি এর থেকে বড় হওয়া কখনোই সম্ভব না। এটা হবে হচ্ছে ধরো তোমার 1.8। তাহলে কখনোই কিন্তু লিফট অভিকর্ষজ ত্বরণের বেশি ত্বরণ থেকে নিচে নামতে পারবে না বা উপরে উঠতে পারবে না, এটা সবাই মাথায় রাখবা। তাহলে এটা কত? 1.8। তার মানে এখান থেকে কত পাচ্ছি? 60 ইন্টু
480, তাহলে অ্যান্সার কত আসবে 480 নিউটন। তার মানে লিফট যদি নিচে নামে সেক্ষেত্রে জি ড্যাশটা হচ্ছে জি মাইনাসে, লিফট যদি উপরে উঠে সেক্ষেত্রে জি ড্যাশটা কি জি প্লাসে। আর যদি বলে সমবেগ, সমবেগে নিচে নামতেছে বা সমবেগে উপরে উঠতেছে, সমবেগ মানে সেক্ষেত্রে কিন্তু লিফটের কোনো ত্বরণ নাই, সেক্ষেত্রে ত্বরণ জাস্ট হচ্ছে জি থাকবে, এ কিন্তু 0 হবে যদি সমবেগ বলে। তাহলে উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস, এটা সবাই মনে রাখবা। এখন দেখো এটা তোমাদের জন্য SW থাকবে, এটা করবা। একটা লিফট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামতেছে, তাহলে লিফটের মেঝের 1 মিটার উপর থেকে যদি একটা বলকে স্থির অবস্থা থেকে ছাড়া হয় এবং জি এর মানটা যদি এত ধরা হয়, তাহলে লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে? তাহলে এটা আমাদের কিসের ফর্মুলা? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। সরি, এখানে আমার হচ্ছে কিন্তু লাগবে, সময় লাগবে। তাহলে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস জিটি, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো ভি লাগবে না, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমার এইচও দেওয়া আছে, টিটা আমাকে বের করতে হবে এবং জি এর মানটাও কিন্তু, যেহেতু লিফট এত ত্বরণের নিচে নামতেছে, তাহলে এই জি ড্যাশটার মানটা কি হবে বলতো? জি ড্যাশ ইকুয়াল হবে হচ্ছে জি মাইনাস এ। তাইলে জি ড্যাশটা, জি এর মানটা তোমাকে 10 ms ইনভার্স 2 ধরতে বলছে, আর লিফটের ত্বরণটা হচ্ছে 2। তাইলে প্রথম অবস্থায় তো স্থির ছিল, তার মানে হচ্ছে টাইমটা কি আসবে বলতো? 2h বাই জি। তাহলে টি ইকুয়াল আসবে হচ্ছে 2h বাই জি, এবং জিটা কিন্তু এখানে শুধু জি না, এটা হচ্ছে জি ড্যাশ, যেটার মানটা হচ্ছে জি মাইনাস এ। সো তোমরা হচ্ছে এটার অ্যান্সারটা বের করবা। বুঝছো কি তোমরা? এই ম্যাথটা কি বুঝছো? বুঝলে হচ্ছে একটু ক্লিয়ার কমেন্ট করো। 26-এর এ, এটা কি ডিউর জন্য? ডিউ প্লাস জেউর জন্য। কেমিস্ট্রি প্লিজ চাই আপু, কেমিস্ট্রি আমাদের এখানে অনেক ক্লাস হয়েছে এবং আমরা চেষ্টা করব একটা ক্লাস দেওয়ার ইনশাল্লাহ। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই অ্যাডমিশন ওয়ারিয়র্স উইথ সানজিদ জাহিদ, এই ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা। এখানে তোমরা শুধু কেমিস্ট্রি না, এখানে আসলে অনেক ক্লাস আছে, সো তোমার যেটা দরকার তুমি হচ্ছে সেই ক্লাসটা দেখে নিতে পারবা। এবং তোমাদের খুব পছন্দের কাজ সেটা হচ্ছে প্লেব্যাক স্পিড বাড়ায় দেখা, সো সেটারও সুযোগ পাচ্ছ, সো ইউটিউব থেকেও তুমি দেখে নিতে পারো। আচ্ছা, সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও আসলে যাতে সবার আগে তোমার কাছে চলে আসে। ইয়েস ম্যাম, আচ্ছা বলছে হাসিবুল হাসান বলছে বুঝছি আপু, ঠিক আছে। তো একটু ফাস্ট যাওয়া লাগতেছে যেহেতু আমাদের হচ্ছে সেকেন্ড পেপারও বাকি আছে। আচ্ছা, 50 মিটার ব্যাসার্ধের একটা বাঁকের মুখে 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতগতি সম্পন্ন গাড়ি যেতে হলে রাস্তার ব্যাংকিং এর মান কত? তাহলে ব্যাংকিং কোণের যে ফর্মুলা সেটা আমরা কি জানি? tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। সো যেহেতু কোণের মান বের করতে হবে, তোমরা হচ্ছে সবাই দেখে ফার্স্ট অফ অল একটু ঘাবড়ায় যাইতে পারো যে কোণের মান কিভাবে ক্যালকুলেটর ছাড়া বের করব। একটু টেকনিক্যালি এটা করতে হবে। ভি এর মানটা তোমাকে কত দেওয়া আছে? এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? 3.6 দ্বারা ভাগ করতে হবে। সো 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড আসবে, এবং তোমরা ভাগ করবা এটা 10 36 বাই 600 বাই 36 করলে এখানে অ্যাপ্রক্সিমেটলি এটা আসবে হচ্ছে 16.67 16.67। সো 16.67 স্কয়ার ডিভাইডেড বাই কি আর জি। আর এর মানটা আমাকে কত দেওয়া আছে? 50, আর জি এর মানটা আমি 10 ধরে নিব আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। সো দেখো আমরা হচ্ছে কিন্তু 16 এর স্কয়ার জানি, 16 এর স্কয়ার কত? 256, বাট অ্যান্সার আসতেছে 16.67। সো আমরা 16ই কিন্তু ধরবো, 16 স্কয়ার কত আসতেছে? 256, আর নিচে আসতেছে কত? 500। সো এই যে 256 আছে, এখানে লিখি, এই 256কে যদি আমি 250 ধরি তাহলে কিন্তু
অনেক ইজিলি আমার এই মানটা কাটাকাটি চলে যায়, 250 ধরলে অ্যান্সার আসতেছে হচ্ছে হাফ। সো 256কে আমি আবার কি করব, 250 ধরবো, তাহলে 250/500 অ্যান্সার আসতেছে কত বলতো, হাফ। তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে হাফ, তার মানে আমরা কি জানি tan 45 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1। তাহলে tan ইনভার্স হাফের মানটা কত, 45 ডিগ্রির অর্ধেক হওয়ার কথা, মানে আমি অর্ধেক হবে কিনা আমি জানি না, বাট তুমি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করার সময় এভাবেই তোমাকে হচ্ছে করতে হবে। তাহলে হাফ যেহেতু আছে তার মানে আমার কোনটা হওয়ার কথা কত, 22.5, কোনটা হওয়ার কথা কত, 22.5। এখন খেয়াল করো এখানে কিন্তু এক্সাক্ট কিন্তু 22.5 আসবে না, কি আসবে বলতো, এই 16.67, এখানে কিন্তু আমি স্কিপ করছি না, 67কে একবার স্কিপ করছি, তারপরে হচ্ছে 256কে আবার স্কিপ, 256কে আবার 250 লিখছি, তার মানে এই মানটা কিন্তু হাফের থেকে কিছুটা বড় আসবে, হাফের থেকে কিছুটা বড় আসবে। তাহলে এক্সাক্ট 22.5 আসবে না, ধরো এর কাছাকাছি এবং এর থেকে বড় একটা মান আসবে। তাহলে 22.5-এর কাছাকাছি এবং এর থেকে বড় মান কোনটা আছে, এটা আছে হচ্ছে ডি। তাহলে অ্যান্সারটা কত, 29.56 ডিগ্রি। সো হ্যান্ড ক্যালকুলেশনের ম্যাথগুলা কিন্তু আসলে তোমাকে এভাবেই বের করতে হবে। 29.5, হ্যাঁ, তাহলে 29.5 ডিগ্রি। তার মানে আমি কি বললাম, প্রথমে বুঝার সুবিধার্থের জন্য আমাদের কিন্তু ফার্স্টে 16.67 আসছে, এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 16 স্কোয়ার ধরে নিছিলাম, যেটা আসতেছে 256। এটাকেও আবার কি 500 দ্বারা কাটাকাটি করা যায় ইজিলি, 256কে হচ্ছে 250 ধরছি, তার মানে এই মানটা কত আসতেছে, হাফ। বাট আমি যেহেতু এখানে অনেক কিছু বাদ দিছি, তার মানে এই মানটা কিন্তু এক্স্যাক্টলি হাফ আসবে না। এক্স্যাক্টলি যদি হাফ আসতো তাহলে আমার অ্যান্সারটা কত হতো, 22.5 ডিগ্রির আশেপাশে। বাট এক্স্যাক্টলি যেহেতু হাফ আসতেছে না, তাহলে কি এটা 22.5-এর থেকে একটু বড় মান আসবে, তার মানে কত, 29.56 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছি। এরপরের ম্যাথে যাই। এটা দেখো কি বলছে, একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 ms ইনভার্স 1 বেগে আগত একটা ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে এত বেগ প্রাপ্ত হলো, তাহলে কিক মারার সময়কালটা এত হলে, আচ্ছা তো তোমরা হচ্ছে বলের ঘাতের কনসেপ্ট নিশ্চয়ই পড়ছো। সেটা কি ছিল, যে খুব কম সময়ের জন্য যদি খুব বড় মানের বল কাজ করে সেটাকে আমরা কি বলবো, বলের ঘাত। সেটা ইকুয়াল হচ্ছে যে ইকুয়াল FT, বা এটাকে আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে m × v - u। তাইলে দেখো আরেকটা জিনিস বলে রাখি, এই জিনিসটা কি, এই বলের ঘাতটা কিন্তু ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাতের এককটাও কিন্তু ভরবেগের একক হবে এবং বলের ঘাতের মাত্রাটাও কিন্তু ভরবেগের মাত্রা হবে। তাহলে কি বলা যায় বলতো, বলের ঘাতের মাত্রা আর একক কি আলাদাভাবে আমার মনে রাখার দরকার আছে? বলের ঘাতের একক মাত্রা যেটা, ভরবেগের একক মাত্রাও কিন্তু সেটাই। সো তোমরা এটা এভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো আমাকে কি বের করতে হবে, প্রযুক্ত বল কত, তাহলে F ইকুয়াল কি আসবে, m × v - u ডিভাইডেড বাই t। তার মানে কত আসতেছে, m এর মানটা হচ্ছে 0.4 এবং একটা আরেকটা দিক কিন্তু বিপরীত, তাই না? তাহলে -5 -12 ডিভাইডেড বাই টাইমটা কত, টাইমটা বলে দিছে 0.02। তাহলে কত আসতেছে বলো তো, 0.4 × 17 ডিভাইডেড বাই 0.02, কাটাকাটি করে ফেলো, 100 ইন্টু হচ্ছে 10, 17 দুগুণে 34, আর এখানে 10 10 কাটাকাটি করলে তাহলে 17 দুগুণে 34, 34 ইন্টু 10 কত, 340 নিউটন। তাহলে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 340 নিউটন। এটা খুব টাফ কাটাকাটি ছিল না, ইজি। এই যে এখন তোমরা আমাকে বলো বলের ঘাতের মাত্রা, আমি একটু আগে বলছি বলের ঘাতের মাত্রা যে কথা, ভরবেগের মাত্রাও সেম কথা। ভরবেগের মাত্রা কি, ভরবেগের একক কি, কেজি ms ইনভার্স 1, তাহলে মাত্রা কি, মাত্রা হচ্ছে ml t ইনভার্স 1। তাহলে বলের ঘাতের মাত্রা কি হবে বলতো, বলের ঘাতের মাত্রা কি হবে, ml t ইনভার্স 1। বলের ঘাতের মাত্রা কি হবে, ml t ইনভার্স 1। তাহলে বলের ঘাতের মাত্রা যেই কথা, ভরবেগের মাত্রা একই কথা, বলের ঘাতের একক যেই কথা, ভরবেগের একক একই কথা। পরেরটাতে যাই। দেখো কাদামাটির দুইটা গোলককে একে অপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয় তাহলে পরস্পরের সাথে আটকে যায়, এটা কিসের উদাহরণ? তাহলে এখানে কি হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে,
সংঘর্ষ তোমরা বইয়ে দুই ধরনের সংঘর্ষ পড়বা, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, আর অস্থিতিস্থাপকে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। আর এটা মনে রাখবা, যদি স্থিতিস্থাপক হয় তাহলে কিন্তু কখনোই হচ্ছে তুমি মিলিত বস্তু পাবা না। সংঘর্ষের পরে কখনোই মিলিত বস্তু পাওয়া যাবে না স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য। এটা কেন পাওয়া যাবে না, এটা আরেকটা কনসেপ্ট। এখানে গতিশক্তি সংরক্ষিত রাখতে হবে, এই জন্য কখনোই দুইটা বস্তু মিলে যাবে না, একটা আরেকটা মানে চলাচল শুরু করবে ভিন্ন বেগে। আর যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে সংঘর্ষের পরে কিন্তু আমি মিলিত বস্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা মিলিত বস্তু পাবো এবং স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু মিলিত বস্তু পাবো না। তাহলে এই যে একে অপরের সাথে আটকে যায় বা মিলে যায়, তাহলে এটা কিসের উদাহরণ বলো তো? অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। তারপরে আসি, 2 কেজি ভরের একটা বেগে গতিশীল বস্তু অপর একটা স্থির বস্তুকে আঘাত করলো, সংঘর্ষের পর উভয় বস্তু v/4 বেগে গতিশীল থাকলে প্রথমে স্থির থাকা বস্তুটার ভর কত? এটাও তোমাদের জন্য SW, এটাও মিলিত বস্তুর ভর মানে মিলিত বস্তুর ইয়ের কনসেপ্টে আমি একটা ম্যাথ করাইছি, সো এটা কিন্তু তুমি নিজে করবা। ওকে, তারপরে আসি 20 ms ইনভার্স 1 বেগে 20 কেজি ভরের একটা বস্তু 5 কেজি ভরের অন্য একটা স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে দ্বিতীয় বস্তুর বেগটা কত? এটা কিভাবে বের করব বলো তো? দ্বিতীয় বস্তুর বেগটা কি পাবো? মনে রাখবা, দুইটা বস্তুর যদি ভর অসমান হয় এবং দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে তাহলে v2টা বা দ্বিতীয় বস্তুর শেষ বেগটা আমরা কিভাবে বের করব? 2m1v1 ডিভাইডেড বাই কি হবে? m1 প্লাস m2, m1 প্লাস m2, 2m1v1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে তোমাদের অনেক বড় একটা সূত্র আছে v এর u1 t1 দিয়ে, বাট তুমি এটা মনে রাখবা, যদি দুইটা বস্তুর ভর ভিন্ন হয় এবং দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে তাহলে v2টা কি হবে? 2m1v1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে করে ফেলো, m1 কত? 20, v1 কত? সেটা হচ্ছে 20 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কত? 20 প্লাস 25, 5, তাহলে কত আসতেছে? 25। এখন কাটাকাটি করে আমাকে অ্যান্সার বলো কত আসে। পাঁচ দ্বারা কাটাকাটি করতে পারো, তাহলে 5, 4, উপরে আসতেছে কি? 4 4 16, 16 দুগুণে কত? 28, সরি কি বললাম, 16 দুগুণে 32, বাট কি আসতেছে এটা? হ্যাঁ 32 ms ইনভার্স 1 অ্যান্সার আছে। তাহলে কত আসতেছে? 32 ms ইনভার্স 1। তাহলে দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে v2টা আমরা কিভাবে বের করব? v2টা হবে হচ্ছে 2m1v1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে আমরা কিন্তু কৌণিক ভরবেগের দুইটা ফর্মুলা পড়ছিলাম, একটা কি r ক্রস p, আরেকটা কি হবে কৌণিক ভরবেগের শুধু মানটার কথা যদি আমি বলি, শুধু মানটা কি? i ওমেগা। তাহলে আমাকে কিন্তু এখানে ভেক্টর দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে v ভেক্টর আর একটা হচ্ছে r। তার মানে আমার কি লাগবে? r ভেক্টরটা আমি পেয়ে গেলাম, আমার হচ্ছে p ভেক্টরটা বা রৈখিক ভরবেগটা লাগবে। তাহলে p ইকুয়াল আমরা কি জানি? p ইকুয়াল জানি হচ্ছে mv। তার মানে m এর মানটা আমাকে কত দেওয়া আছে? 3, v ভেক্টরটা কত? সেটা হচ্ছে 2i মাইনাস 2j মাইনাস k। তাহলে এখান থেকে আমি কত পাবো p ভেক্টরটা বলো তো? 6i মাইনাস 6j মাইনাস হচ্ছে 3k, 6i মাইনাস 6j মাইনাস হচ্ছে 3k। এখন তুমি জাস্ট হচ্ছে ক্রস গুণন করে ফেলবা i j k। তাহলে r ক্রস p, প্রথমে কি আসবে? r ভেক্টরটা কি? 1 মাইনাস 1 0, আর যে p ভেক্টরটা 6i মাইনাস 6j মাইনাস 3। সো এটা ইয়ে করে তোমরা হচ্ছে অ্যান্সারটা বের করবা। ক্রস গুণফল আই গেস সবাই করতে পারো।
সো এটা এভাবে করবা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এই যে কৌণিক ভরবেগের মাত্রা, তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কি হবে? কৌণিক ভরবেগের মাত্রাটা তোমরা বের করবা। আমরা কি দেখছিলাম? L ইকুয়াল আর ক্রস পি। তাহলে এখানে যদি আমি এককটার কথা বলি, পি মানে রৈখিক ভরবেগের এককটা কি? কেজি এম এস ইনভার্স 1, তার সাথে কি যুক্ত হচ্ছে? এম। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তার মানে এখন যদি এটা মাত্রাতে কনভার্ট করি তাহলে কি আসতেছে বলতো? কেজির জন্য এম, মিটার স্কয়ারের জন্য এল স্কয়ার, পার সেকেন্ডের জন্য টি ইনভার্স। তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 1, এম এল স্কয়ার টি ইনভার্স 1। এরপর আসি সম্পাদিত কাজ কত। তাহলে সম্পাদিত কাজ কিভাবে বের করতে হয়? আমরা কি জানি কাজের ফর্মুলা থেকে? W ইকুয়াল হচ্ছে F ডট R, W ইকুয়াল হচ্ছে F ডট R। জাস্ট ডিরেক্ট হচ্ছে দুইটা ডট গুণ করবা। তাহলে 10 দুগুণে হচ্ছে 20, 10 দুগুণে 20 মাইনাস 20 প্লাস 20 মাইনাস 20 কাটাকাটি থাকতেছে কি? 20 জুল। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 20 জুল। এখন দেখো এই ম্যাথটা, একটা ব্যক্তি 30 ডিগ্রির ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটা 100 নিউটন ওজনের ব্লক টেনে তুলছে। ব্লকটা যদি সমদ্রুতিতে চলে তাহলে ব্যক্তি কত পরিমাণ কাজ করবে? তাহলে দেখো এই যে আনত তলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আনত তলের ক্ষেত্রে আমি যদি কাজ বের করতে চাই, W ইকুয়াল হচ্ছে mgh, তার মানে আমার কিন্তু এই উচ্চতাটা লাগবে। আমাকে কিন্তু এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে যে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল। তাহলে কোনটা দেওয়া আছে বলতো? এই যে 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে। তার মানে আলাদা করে কিন্তু আমাকে কিছু বের করতে হচ্ছে না। তাহলে W ইকুয়াল কি আসবে বলতো? mgh, এবং mg এর মানটাও কিন্তু বলে দিছে যে 100 নিউটন ওজনের ব্লক। তাহলে mg ইকুয়াল আমি কি লিখতে পারি? 100, h এর মানটা কত? 5, তার মানে কত? 500 জুল। অ্যান্সারটা কত আসবে? অ্যান্সারটা আসবে হচ্ছে 500 জুল। অ্যান্সারটা কত? 500 জুল। এখন দেখো আব্দুর রাকিব কমেন্ট করেছে, আচ্ছা ও কি সমস্যা হচ্ছে বুঝতে পারলাম না। মার্জিয়া কমেন্ট করেছে 35 এর, ফাইজা আলম কমেন্ট করেছে এ, অনন্ত রয় হচ্ছে এ, তৃষা পাল কমেন্ট করেছে 20, মার্জিয়া কমেন্ট করেছে 34 এর এ। ওকে, এখন দেখো এইখানে তোমাকে যদি এইটা দেওয়া থাকে যে এত মিটার দীর্ঘ, ধরো তোমাকে বললো হচ্ছে যে 5 মিটার, তো এটা তাহলে এটা ধরো হচ্ছে 7 মিটার, বললো যে 7 মিটার দীর্ঘ আনুভূমিক তল। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার এইটা বের করার জন্য যে কোনো একটা কোণের মান, এবং কোণটা কিন্তু তোমাকে দেওয়া আছে যে 30 ডিগ্রি। তাহলে তখন আমরা কিভাবে বের করতাম এটা? এই মানটা কি হইতো? 7 sin 30। এটা কত হইতো? 7 sin 30। সো আমাকে যদি এভাবে দৈর্ঘ্য দেওয়া থাকে বা দৈর্ঘ্য দেওয়া থাকে আনুভূমিক তলের, তাহলে আমি এটা কিভাবে বের করব? দৈর্ঘ্য সাইন যে কোণটা দেওয়া থাকবে। আর যদি এটা দেওয়া থাকতো তাহলে কি হইতো? 7 cos, এটা 30, এটা হচ্ছে 60, তাহলে কি হইতো? 7 cos 60। সো যেই কোণটাই দেওয়া থাকুক, তোমার আলটিমেটলি টার্গেট হচ্ছে কিন্তু এই এইচ এর মানটা বের করা। সো সেটা বের করবা। এখন আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে। বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ কি হবে? আমরা কাজের ফর্মুলা থেকে কি জানি বলতো? কাজের ফর্মুলা থেকে আমরা কি জানি? W ইকুয়াল হচ্ছে Fs cos থিটা। তাহলে Fs cos থিটা, এখানে এই থিটাটা কি? বল আর সরণের মধ্যবর্তী কোণ, এবং সেই থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি পাবো আমরা এখান থেকে? cos 0 এর মান হচ্ছে 0, সেটা হবে Fs। এবং এই কাজটাই কিন্তু হচ্ছে সর্বোচ্চ কাজ। তাহলে তোমরা এটা মনে রাখবা, যদি 0 ডিগ্রি হয় বল আর সরণের মধ্যবর্তী কোণ, সেখান থেকে আমরা কি পাবো? সর্বোচ্চ কাজ পাবো। কি কাজ পাবো? সর্বোচ্চ কাজ পাবো। বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় সেখান থেকে আমরা কি পাবো? সর্বোচ্চ কাজ পাবো। এবং যদি 180 হয় বল আর সরণের মধ্যবর্তী কোণ, তাহলে cos 180 এর মান কত আমরা জানি? -1। cos 180 এর মান কত? -1। সো 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পাবো? সর্বনিম্ন কাজ। সর্বনিম্ন কাজ। তৃষা পাল অ্যান্সার দিয়েছে সি, রহুল অ্যান্সার দিয়েছে সি, নওরিন মার্জি অ্যান্সার দিয়েছে 37 এর সি।
সো 0 ডিগ্রি হইলে আমরা এখান থেকে সর্বোচ্চ কাজ পাবো। তারপরে আসি এই যে কাজের মাত্রা সমীকরণ, পারবা না এটা? W ইকুয়াল হচ্ছে Fs, তাহলে F এর মাত্রা আমরা কি জানি? mLT ইনভার্স 2, আর S এর জন্য আসবে কি? L, তাহলে কি আসবে? কাজের মাত্রা কি আসবে? ml স্কয়ার T ইনভার্স 2, কাজের মাত্রা কি আসবে? ml স্কয়ার T ইনভার্স 2। এবং মনে রাখবা কাজ, শক্তি, তাপ এই তিনটারই একক এবং মাত্রা সেম। তাহলে আগেও কিন্তু আমরা একক মাত্রা সেম একটা দুইটা রাশি দেখছিলাম, কি বলতো? ভরবেগ আর বলের ঘাত। ভরবেগ আর বলের ঘাত এই দুইটারও কি দেখছিলাম? মাত্রা এবং একক কিন্তু সেম। আর এখন কি দেখতেছি? এই যে কাজ, শক্তি, তাপ এগুলারও কিন্তু মাত্রা এবং একক সেম। সো তোমরা হচ্ছে এই রাশিগুলো কমেন্ট করো তো, এই রাশিগুলো কমেন্ট করো। কাজ, শক্তি, তাপ, আরেকটা কি? ভরবেগ আর বলের ঘাত। ওকে, এখন আমাকে বলো, এটা মনে হয় মেডিকেলে আসছিল, ধনাত্মক আর শূন্য কাজের জন্য বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটা যথাক্রমে। তাহলে ধনাত্মক কাজ আমরা কখন পাবো? ধনাত্মক কাজ কখন পাবো? যখন আমরা কি দেখছিলাম বলতো, একটু যদি বুঝাই, Fs cos থিটা। তাইলে cos থিটার মানটা একটু এইটা দিয়ে চিন্তা করো, কোয়াড্রেন্ট দিয়ে। এইখানে কি প্রথম কোয়াড্রেন্টে কি cos কিন্তু পজিটিভ, প্রথম কোয়াড্রেন্টে কিন্তু cos পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ। তাইলে 0 থেকে 90 এর মধ্যে যদি থাকে তাহলে cos পজিটিভ হবে এবং সেখান থেকে আমরা ধনাত্মক কাজ পাবো। আর 90 এর থেকে বড় যদি চলে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ঋণাত্মক কাজ পাবো। তাহলে ধনাত্মক কাজের জন্য থিটার মানটা অবশ্যই 90 এর থেকে ছোট থাকতে হবে। আর শূন্য কাজ, শূন্য কাজ মানে কি? এটা কখন শূন্য হবে? cos থিটা ইকুয়াল যদি 0 হয়, সরি W যদি 0 হয় তাহলে cos থিটা ইকুয়াল থিটার ভ্যালুটা কত আসবে বলো তো? 90 না? cos 90 এর মান তো 0, তাই না? cos 90 এর মান 0 না? তাহলে থিটা যখন 90 সেখান থেকে আমরা শূন্য কাজ পাবো, এবং থিটার মানটা যখন 90 এর থেকে ছোট সেটার জন্য আমরা ধনাত্মক কাজ পাবো। তাহলে ঋণাত্মক কাজ কখন পাবো? থিটার মানটা যখন 90 এর থেকে বড় হবে, থিটার মানটা যখন 90 এর থেকে বড় হবে। এখন দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হবে? তাহলে একটু খেয়াল করো, কেন্দ্রমুখী বলটা সব সময় কোন দিকে কাজ করে বলো তো? কেন্দ্রের দিকে কাজ করে। কিন্তু এই যে তোমরা পড়ছো mv²/r, Fc = mv²/r, এই Fc সব সময় কেন্দ্রের দিকে কাজ করে। এবং এই যে বৃত্তাকার পথে বস্তুর সরণটা কোন দিকে হয়? বস্তুর সরণটা কিন্তু সব সময় এই যে স্পর্শক বরাবর হয়। তাহলে দেখো এই যে Fc আর বস্তুর সরণ তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাইলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজ কত হবে? শূন্য। কাজ কত হবে? শূন্য। তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা আমরা কত পাবো? শূন্য। তারপরে আচ্ছা, বহিস্থ বল দ্বারা কোনো তন্ত্রের উপর কৃত কাজ, এটা হচ্ছে একটা কাজ শক্তি উপপাদ্য থেকে আসছে। তাহলে বহিস্থ কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে কি বলে? কোন সিস্টেমের উপর কৃত কাজটা কি হবে? গতিশক্তির পরিবর্তনের সমান, ডেল ই কে। কাজ শক্তি উপপাদ্য কি বলে? বহিস্থ বল দ্বারা কোন সিস্টেমের উপর কৃত কাজটা কি হবে? গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। এটা মুখস্থ জিনিস, আই গেস তোমরা পারো। এরপরে আসি, আমরা কিন্তু এই যে এই মানটা যেটার কথা বলছিলাম যে W ইকুয়াল হচ্ছে Fs cos থিটা, এই এফটা কিন্তু ধ্রুব বল, এফটা কিন্তু ধ্রুব বল। এবং ধ্রুব যদি না হয় বলটা, খেয়াল করো এই যে বলটা আমাকে দেওয়া আছে কোনো কণার ওপর 6x² - 4x, 6x² - 4x, এই বলটা কি x এর উপর ডিপেন্ড করতেছে না? x এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমি বলের একটা মান পাবো, x এর মান 2 হইলে আমি বলের ভিন্ন মান পাবো। তাহলে এটা কিন্তু এই বলগুলাকে আমরা কি বলে, বা কোনো বল যদি চলকের উপর ডিপেন্ড করে সেগুলোকে আমরা কি বলবো? পরিবর্তনশীল বল।
তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা কি হবে? তোমাকে এখানে যেটা সরি ডিটি কেন ডিএক্স এফ ডিএক্স, তাহলে এখানে লিমিটটা বসবে কার? এক্স এর লিমিট বসবে অবশ্যই x ইকুয়াল 0 থেকে 2, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, এবং বলের মানটা তোমাকে কি বলে দেওয়া আছে? 6x স্কয়ার মাইনাস 4x। তাহলে একবারে হচ্ছে যে তোমরা ইয়ে করে বসায় দাও, তাহলে কি আসবে? 6x কিউব বাই 3 মাইনাস 4x স্কয়ার বাই 2, কাটাকাটি চাইলে করতে পারো। তাহলে এখান থেকে 2x কিউব মাইনাস 2x স্কয়ার, তাহলে 2টা বাইরে নিয়ে আসি, থাকবে কি x কিউব মাইনাস x স্কয়ার, এবং এটার উপরে লিমিট বসাবা 0 থেকে 2, তাহলে 2 কিউব 8, 8 মাইনাস 4 কত? 4, তাহলে 4 মাইনাস 4 কত? 4, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, তার মানে অ্যান্সারটা কত আসবে? 8। সো কি করছি? কাটাকাটি করে 2টা হচ্ছে বাইরে নিয়ে আসছি, তাহলে x কিউব মাইনাস x স্কয়ারের উপরে হচ্ছে মেইনলি লিমিটটা বসাইছি, তারপর অ্যান্সারটা আসছে 42 এর a। হ্যাঁ, সো একটু ফাস্ট আসলে ক্যালকুলেশনগুলো করতে হবে, যেহেতু 30 সেকেন্ড বা তারও কম সময় তুমি পাবা আসলে একটা কোশ্চেন সলভ করার জন্য। এখন দেখো, এই যে আমি একটু আগে বলছিলাম যে আনত তলের ক্ষেত্রে আমার কি লাগবে? এই h এর মানটা মেইনলি লাগবে। এখানে আমাকে কি দেওয়া আছে? এটা হচ্ছে আমার দেয়াল, এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, তাহলে সিঁড়িটা দেওয়ালের সাথে কত কোণ করে আছে বলছে? 60 ডিগ্রি কোণ করে আছে, এবং কিসের দৈর্ঘ্য দেওয়া আছে বলো তো? ভোজা নিয়ে 10 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে, তার মানে সিঁড়ির দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 10 মিটার, বা আনত তলের দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমি এটা কিভাবে বের করব? এটা হবে হচ্ছে 10 cos 60, তার মানে W ইকুয়াল কি হবে? mg ইন্টু 10 cos 60। সো আনত তলের ক্ষেত্রে যাই বলা থাকুক, আমার টার্গেট হবে এই এইচটা বের করা। যেভাবে করা লাগে আমি সেভাবেই করব। তাহলে mg কত আসবে? 80 কেজি ভরের ব্যক্তি 20 কেজি ভরের বোঝা, তাহলে তার টোটাল ভরটা তখন কত হচ্ছে? 80 প্লাস 20 100 কেজি। জি এর মানটা কত? জি এর মানটা আমরা 9.80 ধরে নিব। 10 cos 60, cos 60 এর মান হাফ, 10 দিয়ে কাটাকাটি করলে সেটা আসবে কত? 5। তাহলে 98 ইন্টু 5 করো তো, কত আসে? 490। তার মানে 490, আর এখানে কিন্তু 2টা 0 0 আছে, এক ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে 4900 নিউটন। তার মানে অ্যান্সারটা কত আসতেছে? নিউটন কেন? কত কাজ করলো কিন্তু বলা। সো খেয়াল করবা, তোমার এখানে কিন্তু 4900 জুলের পাশাপাশি 4900 নিউটনও থাকতে পারে। তোমরা কেউ আবার এক্সাইটেড হয়ে 4900 নিউটন কিন্তু দাগানো যাবে না। সো এককটার দিকেও কিন্তু খেয়াল করতে হবে, এটা আসে নাই, এটা জুল হবে। তাহলে 4900 জুল আসছে এটার অ্যান্সার। এরপরে আসি, ভূমি থেকে 5 মিটার উঁচু থেকে পরন্ত কোনো বস্তুর বিভব শক্তি আর গতি শক্তির অনুপাতটা কোনটা হবে বলো তো? বিভব শক্তি আর গতি শক্তির অনুপাতটা কোনটা হবে? তাহলে কি? ইপি বাই ইকে। ইপি ইকুয়াল আমরা কি জানি? mgh, আর ইকে ইকুয়াল কি জানি? হাফ mv স্কয়ার। আচ্ছা, তাহলে ভি স্কয়ারের পরিবর্তে আমি কি বসাইতে পারবো বলো তো? এটা যদি 5 মিটার উঁচু থেকে পড়ে, সেক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি? ইউ স্কয়ার প্লাস 2gh, এবং ভূমি থেকে 5 মিটার উঁচু থেকে পরন্ত 5 মিটার উঁচু থেকে পড়ছে, সো আমি বাই ডিফল্ট চিন্তা করে নিতে পারি সেটা হচ্ছে স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ এর মানটা হচ্ছে 0। তাহলে ভি স্কয়ার ইকুয়াল কি লেখা যায়? 2gh। তার মানে 2 2 যদি কাটাকাটি করি, নিচে আছে mgh, উপরে আছে mgh, কাটাকাটি করলে কি হয়ে যাবে? 1:1। সো যত উচ্চতা থেকেই পড়ুক বস্তু, বিভব শক্তি এবং গতি শক্তির পরিবর্তনটা কিন্তু কি হবে বলতো? সব সময় হবে 1:1। যত উচ্চতা থেকেই পড়ুক বস্তু, বিভব শক্তি এবং গতি শক্তির অনুপাতটা কি হবে? 1:1। এখন আসি, এই ম্যাথটা একটু পেঁচানো লাগতে পারে তোমাদের কাছে। একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ভর দেওয়া আছে। ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে 43 এর এ, আরাফাত অ্যান্সার দিয়েছে ডি, মার্জি অ্যান্সার দিয়েছে 42 এর এ।
ওকে, এখন দেখো প্রথমে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ইটটা ছিল হচ্ছে আনুভূমিক অবস্থানে, এবং আমরা যে ইউজ করতেছি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, এই এইচটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। বাট আমরা যেহেতু সরল রৈখিক গতি নিয়ে চিন্তা করতেছি, এখানে আসলে ভরকেন্দ্রের সরণটা খুব একটা ম্যাটার করে না। বাট এই ম্যাটটার ক্ষেত্রে দেখো, যদি তোমাকে কিছু বলে না দেওয়া থাকে তাহলে ভরকেন্দ্রটা সবসময় বস্তুর মাঝ বরাবর থাকে। তাহলে এটা কি, আমাকে কি বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 0.24 মিটার, প্রস্থ হচ্ছে 0.12 এবং উচ্চতাটা হচ্ছে 0.06। তাহলে উচ্চতা হচ্ছে 0.06, তার মানে ভরকেন্দ্রটা কোথায় আছে, 0.03। এটা হচ্ছে আনুভূমিক অবস্থানে। এখন আমি যদি এটাকে উলম্ব অবস্থানে রাখি, এখন ভরকেন্দ্রটা কোথায় চলে যাবে বলতো, এখানে চলে আসবে। এবং এই জিনিসটা কি, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কত, সেটা হচ্ছে 0.12। তাহলে এখন ভরকেন্দ্রটা কোথায় চলে আসবে বলতো, 0.12/2, সেটা কত, 0.06। তাহলে এখন তোমরা আমাকে বলো ভরকেন্দ্রের সরণটা কি হবে, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি এইচ, এম এর মানটা কত, 2 কেজি, জি হচ্ছে 9.8, এইচটা কত হবে ভরকেন্দ্রের সরণ, তাহলে 0.06 মাইনাস 0.03। করো, এটা খুব একটা টাফ না, অ্যান্সার বের করো তো কত আসে। সরি সরি সরি, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, আমরা কিন্তু এটা 0.12 কেন ধরছি, দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা তো 0.24, তাহলে 0.24 এর অর্ধেক হবে না, তার মানে এটা কি আসবে 0.12, এটা কি আসবে 0.12, তাহলে এখানে কিন্তু 0.12 মাইনাস হচ্ছে 0.06। সো প্রথমে দৈর্ঘ্যটাকে কিন্তু আমরা প্রস্থটা চিন্তা করছিলাম, বাট দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়াই আছে, সেটা কি 0.24, তাহলে 0.24 হইলে এখন ভরকেন্দ্রটা আছে কোথায়, 0.12, তাহলে সরণ হয়েছে কতটুকু, 0.12 মাইনাস 0.03, 0.12 মাইনাস 0.03। বুঝছো সবাই, এই ম্যাথটা কি বুঝছো, একটু বলো তো, যদি বুঝে থাকো একটু ক্লিয়ার কমেন্ট করো সবাই। তাহলে এখানে দেখো কত আসতেছে, 2 × 9.8, আর এখানে কত আসবে, 3 12 9, 0.09। তাহলে এখন দেখো এটাকে কি লেখা যায়, 9 দুগুণে হচ্ছে 18, 18 ইন্টু হচ্ছে 98, 18 ইন্টু 98 গুণ করো, তাহলে কত আসতেছে, 4 8 8 হচ্ছে 16, 6 হাতে আসছে 1, তাহলে 10 17, 1764, তাহলে কত আসতেছে 1764। এবং দেখো কয় ঘর আগে দশমিক আছে, এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর, তাহলে কয় ঘর আগে, 3 ঘর, তার মানে কত আসতেছে 1.764 জুল। তাহলে আমি কি করলাম, সবগুলাকে কিন্তু গুণ করে ফেলছি, 9 দুগুণে হচ্ছে 18, 18 সাথে যদি 98 গুণ করি পাচ্ছি হচ্ছে 1764। এবং কয় ঘর আগে দশমিক আসবে, এখানে আছে 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে 3 ঘর আগে দশমিক আসবে। আজকে আটকে গেছে নাকি বুঝুন। তারপরে আসি, দেখো এটা কি বলছে, 25 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি মাটিতে গড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে, তাহলে শক্তির অপচয় যদি অগ্রাহ্য করি পানির বেগটা কত হবে, তাহলে পানির বেগটা কত হবে বলতো, প্রথম ক্ষেত্রে বস্তু যখন 250 মিটার উঁচুতে ছিল তখন তার মধ্যে কি শক্তি সঞ্চিত ছিল, mgh, এবং শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা কি জানি, শক্তির কিন্তু কোনো ক্ষয় নাই বা ধ্বংস নাই, এক শক্তি অন্য শক্তিতে পরিবর্তিত হয়। তাহলে mgh এখন কিসে পরিণত হবে, পানি যখন পড়া শুরু করছে সেটা কিন্তু 1/2 mv² এ পরিণত হবে। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে বেগটা বের করতে পারবা, আশা করি সব ইনফরমেশন দেওয়া আছে, এটা একটু নিজেরা করে নিবা।
তারপরে আসি সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল কোনগুলাকে বলে? যে সংরক্ষণশীল বল দ্বারা কিন্তু কাজের পরিমাণ শূন্য। তার মানে হচ্ছে সংরক্ষণশীল বলগুলা কোনগুলা হইতে পারে? সংরক্ষণশীল বল হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ বল, স্প্রিং বল, এগুলা সবগুলাই হচ্ছে সংরক্ষণশীল বল। তড়িৎ বল, স্প্রিং বল, এগুলা সবগুলাই হচ্ছে সংরক্ষণশীল বল। এবং যত ধরনের বাধাযুক্ত বল আছে, যেমন হচ্ছে সান্দ্র বল, তারপরে বাতাসের বাধা, ঘর্ষণ, এই সবগুলাই হচ্ছে অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলে কিন্তু শক্তির কোনো অপচয় বা ধ্বংস মানে বিনাশ নাই, বাট অসংরক্ষণশীল বলে শক্তির অপচয় হয়। তাহলে কোন বলগুলোতে শক্তির অপচয় হয়? ঘর্ষণ বলে হয়, সান্দ্র বলে হয়, বাতাসের বাধাতে হয়। তার মানে এগুলা কিন্তু অসংরক্ষণশীল বল। তাহলে কোনটা সংরক্ষণশীল বল না? সান্দ্র বল হচ্ছে সংরক্ষণশীল বল নয়। তারপরে আসি, একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হলে কত মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছিল? এটার একটা সুন্দর শর্টকাট আছে, সেটা তুমি অনেকেই জানো হয়তো, x = h/n+1। nটা হচ্ছে ek/ep, nটা হচ্ছে ek/ep। কারণ কি দেখো তো, আমরা যখন kl mn op এটা থেকে কি কেটা ফার্স্টে আসে না, তারপরে তো পি আসে, তাহলে এটা মনে রাখবা, n = হচ্ছে ek/ep। তাহলে আমাকে কি বলছে? গতিশক্তি বিভব শক্তির 4 গুণ। তাহলে গতিশক্তি কি 4ep /ep। তাহলে n এর মানটা কত পাচ্ছি? n এর মানটা হচ্ছে 4, n এর মান হচ্ছে 4, 4 + 1, h কত? এইচটাই কিন্তু আমাকে বের করতে হবে। আর এটা কি? এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা কত, ভূমি থেকে কত উচ্চতায় সেটা এত গুণ হয়, এবং সেটা আমাকে কত বলে দেওয়া আছে? সেটা বলে দেওয়া আছে ভূমি থেকে 5 মিটার উচ্চতায়। তার মানে x এর মানটা হচ্ছে 5। তাহলে h = কি আসতেছে? 4 + 1 5, 5 × 5 হচ্ছে 25। তার মানে কোথা থেকে ফেলা হয়েছিল বস্তুটাকে? 25 মিটার উচ্চতা থেকে। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবা, n = হচ্ছে ek/ep, n = হচ্ছে ek/ep। যদি আমরা ইংলিশ লেটারের কথা বলি তাহলে কেটা কিন্তু প্রথমে আসে, তারপরে আসে পি। তাহলে কেটা হচ্ছে উপরে থাকবে, ইপিটা নিচে থাকবে। x = h/n+1, এই এক্সটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা, আর এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতাটা কিন্তু আমাকে এখানে দেওয়া ছিল, সেটা হচ্ছে 5 মিটার, সর্বোচ্চ উচ্চতাটা আমি বের করছি। তারপরে আসি, একটা যন্ত্রের গায়ে হচ্ছে 1.2 কিলোওয়াট ক্ষমতা লেখা আছে, যন্ত্রটা 1 ঘন্টায় যদি এত জুল কাজ করতে পারে, তাহলে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা ইটা ইকুয়াল আমরা কি জানি? মোট লভ্য ক্ষমতা। মোট লভ্য ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত, তাহলে লভ্য কি? এখানে দেখো তোমাকে কি বলছে? এত জুল কাজ করতে পারে, তাহলে ক্ষমতা P = কি? W/T না? আর W কি? 3.6 × 10³ কিলোজুলকে যদি জুলে নাও তাহলে কি করতে হবে বলো তো? 10⁻³ দ্বারা গুণ, ডিভাইডেড বাই কি? P = W/T। টিটা কত? 1 ঘন্টা, তার মানে কত? 3600 সেকেন্ড। তাহলে 10⁻³ 10³ কাটাকাটি যাবে, এখানে নিয়ে আসলাম 36 36 কাটাকাটি করলাম। তাহলে এখানে কি থাকতেছে বলো তো? এখানে থাকবে হচ্ছে 10⁻³ এত ওয়াট। তার মানে মোট লভ্য আমরা কত পাইলাম? 10⁻³। আমি এখানে 1 ঘন্টায় এত কিলোজুল কাজ করতে পারে, তাহলে ক্ষমতা P = কি? W/T দিয়ে এখান থেকে ক্ষমতাটা বের করে আনছি। আর মোট প্রদত্ত ক্ষমতা এখানে কত বলে দেওয়া আছে? 1.2 কিলোওয়াট। তাহলে কি আসবে বলো তো? কিলোওয়াট থেকে ওয়াটে নিলে, এখন কাটাকাটি করো, 10/12 ইন্টু হচ্ছে 100, তাহলে 1000/12 অ্যাপ্রক্সিমেটলি কত আসবে বলো তো? হ্যাঁ, 1000/12 কত পার্সেন্ট আসে? 8×12 হচ্ছে 96, 83 পয়েন্ট সামথিং আসবে 1000/12। বুঝছো? তাহলে 49 এর অ্যান্সার আমরা কত পাচ্ছি বলো তো? বুঝছো তোমরা?
এখানে একটু ভুল করছি হয়তো, কিলোওয়াটকে যখন ওয়াটে নিব তখন কি, কিলোজুলকে যখন জুলে নিব তখন কিন্তু এখানে 10⁶, মানে সরি 10 কিউব দ্বারা গুণ করতে হবে, 10 কিউব দ্বারা গুণ করতে হবে কিন্তু। তাহলে এখানে কত আসবে বলো তো? তাহলে আলটিমেটলি কি হবে এখানে? একটু আবার করি এটা তোমাদেরকে দেখানোর জন্য। কিলোজুলকে ঝুলে নিব, 10 কিউব দ্বারা গুণ করব, নিচে আছে কি 3600 সেকেন্ড, তাহলে ইন্টু 10, তার মানে এখন যদি কাটাকাটি করি তাহলে এখানে কত আসতেছে 10, এখানে আসতেছে কত, নিচে আসবে হচ্ছে 10 কিউব, উপরে হচ্ছে 10⁶। তাহলে এখান থেকে আমি টোটাল কত পাচ্ছি, 10 কিউব পাচ্ছি, কিন্তু এখান থেকে কত পাবো, 10⁻³ না, এখান থেকে পাবো হচ্ছে 10 কিউব, এখান থেকে কত পাবো 10 কিউব। সিমিলারলি এর পরে যখন করব 1.2, এটাকে কিলোওয়াট থেকে ওয়াটে, তাহলে কি করব 10 কিউব দ্বারা গুণ করব, তাহলে 10 কিউব কাটাকাটি, আলটিমেটলি কি থাকতেছে বলো তো, এটা উপরে নিয়ে গেলে 10/12, 10/12 ইন্টু 100, তাহলে কি আসবে 83.33%। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে আসি, 50 নিউটন ওজনের একটা বস্তুকে 6 মিটার উচ্চতায় উঠানোর জন্য একটা লিফট ব্যবহার করা হলো, এটি 70 জুল শক্তি ব্যয় করে, তাহলে অপচয়কৃত শক্তির পরিমাণ কত? 50 নিউটন ওজনের বস্তুকে যদি 6 মিটার উচ্চতায় উঠানোর জন্য, তাহলে আমার শক্তি লাগবে কতটুকু, mg50, আর এইচ এর পরিমাণটা হচ্ছে 6, তাহলে কত 300 জুল শক্তি আমার লাগবে। শক্তি ব্যয় করতেছে কতটুকু, 70 জুল, তাহলে বাকি পুরাটাই তো অপচয়, তার মানে 300 জুল মাইনাস 70, তাহলে কত পাচ্ছি, সেখান থেকে 230 জুল শক্তি কিন্তু এখানে অপচয় হচ্ছে। ওকে, পিডিএফ দিব, সমস্যা নাই। তারপরে আসি অভিকর্ষ, যে তোমাদের যে অভিকর্ষ মানে চ্যাপ্টারটা আছে 6 চ্যাপ্টার, ওটার অভিকর্ষ মহাকর্ষ। তারপরে আসি, দেখো দুইটা বস্তুর মধ্যে একটার ভর 4 গুণ করি যদি, আর অপরটার ভর যদি 3 গুণ করি, সেক্ষেত্রে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ করব, মহাকর্ষ বল পূর্বের বলের কত গুণ হবে? তাহলে এখানে কিন্তু আমরা মহাকর্ষ বলের ফর্মুলা কি জানি, g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমি কি করব, এত কিছু কিন্তু লিখবো না, এখানে দেখো কি করতে বলছে আমাকে, একটার ভর বলছে 4 গুণ করতে, তাহলে একটার প্রথমটার ভর ধরো m ধরলাম, তাহলে কি হবে এখানে 4m, দ্বিতীয়টার ভর করছে হচ্ছে 3 গুণ, তাহলে কত 3m, ডিভাইডেড বাই কি করব, মধ্যবর্তী দূরত্ব করছে দ্বিগুণ, তাহলে প্রথমে ছিল d, তারপরে কি হয়ে গেছে 2d হোল স্কয়ার। তার মানে এখন আলটিমেটলি কি আসতেছে, g ইন্টু 3 4 হচ্ছে 12 m স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো 4d স্কয়ার, তাহলে 12/4 কত 3, তার মানে 3gm স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা কিন্তু আমার শুরুর বলটা ছিল, তাহলে কি হচ্ছে বলতো 3f, তার মানে এখন বলটা কত গুণ হয়ে গেছে, পূর্বের বলের কত গুণ হবে, 3 গুণ হয়ে গেছে, একটা ভর করছি 4 গুণ, একটা ভর করছি 3 গুণ, আর দূরত্বটা করছি দ্বিগুণ, তাহলে কাটাকাটি করলে আসতেছে কত 3, আর প্রথম ক্ষেত্রে সেটা বলটা কত ছিল gm স্কয়ার বাই ডি স্কয়ার, তাহলে কি লেখা যায় 3f, তাহলে পূর্বের বলের হচ্ছে 3 গুণ হচ্ছে। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত, মাত্রা কোনটা, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের এককটা আমরা জানি, সেটা কি nm স্কয়ার কেজি ইনভার্স 2। এখন নিউটন বা বলের মাত্রাটা কি mlt ইনভার্স 2, তাই না, আর m স্কয়ার তার মানে কি l স্কয়ার, তারপরে কেজি ইনভার্স 2 তার মানে কি m ইনভার্স 2, তাহলে কি আসতেছে বলতো m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, তাই না, তাহলে কি আসতেছে m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, কোনটা আছে দেখো তো, m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, 1 2 3 কিভাবে হলো, তো তোমরা এইভাবে মনে রাখতে পারো m t l
MTL যদি করি তাহলে -1 -2 কিউব, তাহলে 1 2 3 MTL 1 2 3 মাতাল, MTL মিন্স মাতাল, তাহলে মাতাল 1 2 3, প্রথম দুইটা মাইনাস তারপরেরটা প্লাস, এভাবেও তোমরা মনে রাখতে পারো। তারপরে আসি, দেখো এ ও বি গ্রহদ্বয়ের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? অভিকর্ষজ ত্বরণ কিসের উপর ডিপেন্ড করে? GM ডিভাইডেড বাই আর স্কয়ার, তাহলে এম এর সাথে হচ্ছে সমানুপাতিক এবং কি ব্যাসার্ধের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে GA বাই GB আমরা কি লিখতে পারি? GA বাই GB ইকুয়াল লিখা যায় হচ্ছে MA বাই MB ইন্টু হচ্ছে RB স্কয়ার ডিভাইডেড বাই RA স্কয়ার, কারণ যেহেতু এম এর সাথে সমানুপাতিক তাহলে জি এর সাথে উপরে কিন্তু এম এ আসবে, আর কি ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক, তো উপরে যখন জি এ এটা কিন্তু আসবে বি এরটা, উপরে যখন এরটা আছে যেহেতু ব্যস্তানুপাতিক এখানে কি আসবে বি এরটা। তাহলে এম এ বাই এম বি কত দেখো তো, এম বাই 2m, আর আর বি বাই আর এ কত 2r ডিভাইডেড বাই r হোল স্কয়ার। কাটাকাটি করো, তাহলে এখানে কত আছে 4 ডিভাইডেড বাই 2, আর স্কয়ার কাটাকাটি যাবে, উপরে আসবে হচ্ছে 4, নিচে আসে হচ্ছে 2, কাটাকাটি করলে 2, তার মানে GA টু GB কত হবে 2:1, তাহলে অ্যান্সারটা কত আসবে 2